যাদের সময় নাই আশা করি রেকর্ড থেকে দেখে উপকৃত হবেন। এবং আই হোপ আমাদের এই ক্লাসটা করার পরে বা দেখার পরে আপনাদের আর তেমন কোনো অসুবিধা থাকবে না অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নিয়ে, আমি এটা বিশ্বাস করি। আচ্ছা, তো একই সাথে সবাইকে আহ্বান জানাবো আপনারা যেন আপনাদের বন্ধু বান্ধবদেরকেও আমাদের এই ক্লাসটা করার জন্য সুযোগ করে দেন। মূলত আমাদের আজকের ক্লাসের বিষয়টা দেখেন, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির সংজ্ঞায়ন যদি কথা চিন্তা করেন যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বলতে আসলে কি বোঝায়। যে খুব সহজ ভাষায় অ্যানালাইসিস করে কোনো কিছু বের করা, দ্যাট মিনস অ্যানালিটিক্যাল। অ্যানালাইসিস করে কোনো কিছু বের করা, একটু চিন্তা ভাবনা করে কোনো কিছু বের করা, এটা কি আমরা যদি বলেন সহজ ভাষায়, এটাকেও আপনি অ্যানালিটিক্যালের মধ্যে ফেলতে পারেন। এবং অ্যানালিটিক্যালের মূলত যেই বিষয়গুলো থাকে সাধারণত কিছু ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন, ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম এখানে থাকে যেখানে শেয়ার করা যায়। তারপর এটার টাইপটা অনেক বিশাল, তো আমরা একটা প্রথমে টাইপে চলে যাব। অ্যারিথমেটিক অ্যাপটিটিউড, ডেটা ইন্টারপ্রিটেশন, ভার্বাল অ্যাবিলিটি, লজিক্যাল রিজনিং, ভার্বাল রিজনিং এবং নন ভার্বাল রিজনিং। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি টাইপ। পরীক্ষাতে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি টাইপ আসবে না, তো শুধু এটা নিয়ে এত চিন্তা করবেন না, এতে নিয়ে এত টেনশন কিছু নাই। আমরা সরাসরি হলো পরের স্লাইডে চলে যাব। পরের স্লাইডটা দেখেন, অ্যারিথমেটিক অ্যাপটিটিউড। প্রথমে অ্যারিথমেটিক বলতে আমরা যে পরীক্ষার হলে আমরা যে ম্যাথগুলো করি, ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো পরীক্ষাতে আসে সেগুলোও কিন্তু অনেকটা অ্যানালিটিক্যালের মতোই। মানে সোজা বাংলায় আপনি প্রিলিমিনারিতে বা রিটেনে যে ম্যাথ করেন এটাই হলো অ্যারিথমেটিক অ্যাপটিটিউড, এটা অ্যানালিটিক্যালের একটা অংশ। ঠিক আছে, এক্সাম্পল আমরা একটা দিয়েছি এখানে, ডেটা ইন্টারপ্রিটেশন, এটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির একটা পার্ট। অ্যানালিটিক্যাল ডেটা ইন্টারপ্রিটেশনে টেবিল থাকতে পারে, বার চার্ট থাকে, পাই চার্ট থাকে, লাইন চার্ট থাকে, ওগুলো থেকে ইন্টারপ্রেট করতে হয়। বিভিন্ন পরীক্ষাতে আমরা এরকম ইন্টারপ্রিটেশন দেখেছি। আমরা আজকের আলোচনায় এই ডেটা ইন্টারপ্রিটেশনকে রাখতেছি না। এটা না রাখার পিছনে কারণ হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশনের জন্য অনেক জায়গার প্রয়োজন পড়ে কোশ্চেনে। আমার ধারণা এত জায়গা প্রিলিমিনারি কোশ্চেনে থাকবে না। এবং ডেটা ইন্টারপ্রিটেশনের এই পার্টটা বেসিক্যালি রিটেন অংশে থাকে, মানে রিটেনের পার্টে থাকে। বিএবিএম অনেক পরীক্ষাতে আমরা রিটেনের অংশে ডেটা ইন্টারপ্রিটেশন দেখেছি। একটা টেবিলের অথবা একটা লাইন চার্ট দেওয়া ছিল, লাইন চার্ট থেকে এটাকে ইন্টারপ্রেট করতে হয়। আরো যদি স্পেসিফিকেশনে বলেন তাহলে আমি বলবো এসএসসি লেভেলের কিছু বইতে বা এসএসসি লেভেলের সিলেবাসের মধ্যে ডেটা ইন্টারপ্রিটেশন চ্যাপ্টারটা ছিল আগে একটা সময় পর্যন্ত, এখন আর এটা নাই। ওকে, তারপরের পর ভার্বাল অ্যাবিলিটি। ভার্বাল অ্যাবিলিটিতে মূলত যে ইংরেজি টাইপের, ইংরেজি যতগুলো কোশ্চেন আছে সবগুলোই ভার্বাল অ্যাবিলিটি। ইংরেজি যতগুলো কোশ্চেন আপনারা দেখেন পরীক্ষার হলে সেটা পুরাটা প্রিলিমিনারি পরীক্ষাতে। এন্ড দেন লজিক্যাল রিজনিং, নেক্সট পার্ট। লজিক্যাল রিজনিং এর অনেক বড় লিস্ট আপনি দেখতে পাচ্ছেন। নাম্বার সিরিজ, লেটার এন্ড সিম্বল সিরিজ, ভার্বাল ক্লাসিফিকেশন, এসেনশিয়াল পার্ট, অ্যানালজিস, আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বিশাল। এটাই হলো সবচেয়ে বড় অংশ। এবং মূলত এই নন ভার্বাল এবং নন ভার্বালের যে পার্টটা লজিক্যাল রিজনিং এর পরে লজিক্যাল রিজনিং এর আমরা ক্লাসিফিকেশনে যাব। লজিক্যাল রিজনিং, তারপরে ভার্বাল রিজনিং, এবং বিশেষ করে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বলতে মূলত এই দুটো অংশকে বোঝানো হয়। একটা হচ্ছে লজিক্যাল রিজনিং আর একটা হচ্ছে ভার্বাল রিজনিং। মূলত এই দুইটা পার্ট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। মূলত এই দুইটা অংশ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। তো আমরা যাচ্ছি লজিক্যাল রিজনিং এর প্রথম অংশে, দ্যাট ইজ আমরা কি আমাদের লাইভ কি কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে? আচ্ছা, হয় নাই। আমার মনে হয় আমাদের ওইখানে কোনো প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করতেছি। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আসলো। আচ্ছা, লজিক্যাল রিজনিং এর প্রথম পার্ট হচ্ছে নাম্বার সিরিজ। নাম্বার সিরিজ সম্পর্কে যদি বলতে আসেন, নাম্বার সিরিজ হচ্ছে আপনারা যেই
শূন্যস্থান পূরণ করা, নাম্বারের কিছু সিকোয়েন্স থাকে, সেটা দিয়ে লুক এট দ্য সিরিজ, একটা সিরিজ দেওয়া থাকে নাম্বারের, সেটা সিঙ্গেল ডিজিট নাম্বার হতে পারে, ডাবল ডিজিট নাম্বার হতে পারে, সেই ডিজিটের মধ্যে থেকে 4-5টা সংখ্যা দেওয়া থাকে, পরের সংখ্যাটা কি হবে সেটা আপনাদেরকে খুঁজে বের করতে হয়। যেমন এখানে সিরিজটা দেখেন 36, 34, 30, 28, 24, হোয়াট নাম্বার শুড বি কাম নেক্সট, মানে 24 এর পরে কোন নাম্বারটা আসবে। 24 এর পরে আপনি এই ধরনের নাম্বার সিরিজের প্রবলেম দেখবেন আসলে সামনেটার সাথে পরেরটা, পরেরটার সাথে সামনেটার আসলে সম্পর্কটা কি। এটার সাথে জোড় বিজোড় সম্পর্ক থাকতে পারে, গুণ ভাগের সম্পর্ক থাকতে পারে, বিয়োগের সম্পর্ক থাকতে পারে, সম্পর্কগুলো অনেক রকমের হয়। হ্যাঁ, সাধারণত আপনারা যারা সমান্তর ধারা গুণোত্তর ধারা করেছেন জানেন যে সিরিজের মধ্যে নাম্বারের একটা সম্পর্ক থেকে থাকে, এখানেও ঠিক সিকোয়েন্সিয়াল ওই রকমের প্রবলেম থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তবে ইন জেনারেল সাধারণত সমান্তর ধারার উপরে বেসমেন্ট করে প্রশ্ন থাকে, সমান্তর ধারা থাকতে পারে, সমান্তর ধারার উপরে বেসমেন্ট করে প্রশ্নগুলো থাকে অনেক সময়। যেমন আমরা যদি এটার দিকে চিন্তা করি, যেমন ধরেন 36 এবং 34, 34 এর সাথে পার্থক্য কত? 2। 34 এর সাথে 30 পার্থক্য 4, তারপরে 30 এর সাথে 28 এর পার্থক্য 2, 28 এর সাথে 24 এর পার্থক্য হলো 4। তাহলে পরের যে সিরিজটা, পরের যে নাম্বারটা আসবে সেটার সাথে 24 এর পার্থক্য কত হবে? 2 হবে, স্বাভাবিক, কারণ পার্থক্যটা সিকোয়েন্সিয়ালি 2, 4, 2, 4, 2, 4 এভাবে করে আসছে। তার পরবর্তীতে যে নাম্বারটা আসবে সেটা পার্থক্য হবে 24 এর সাথে 2, দ্যাট মিনস 24 - 2 = 22। দ্যাট ইজ দ্য অ্যান্সার। আমরা বুঝে গেলাম প্রশ্নটা। আচ্ছা, আপনারা যারা কমেন্ট করতে পারেন আমাদের সাথে যে আপনাদের কোন পার্টে সমস্যা হচ্ছে, কোন সময়টা একটু বেশি নিয়ে কথা বলতে হবে, কোন পার্টে, বা অ্যানালজি নিয়ে বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নিয়ে এত কোন সমস্যার মধ্যে পড়তেছেন, কোশ্চেন করতে পারেন এনি কাইন্ড অফ, আমাদের সাথে শেয়ার করে দিবেন আমাদের লাইভটা আপনাদের বন্ধুদের সাথে। পরের প্যাটার্নে যাই আমরা, লেটার অ্যান্ড দ্য সিম্বল সিরিজ। লেটার অ্যান্ড দ্য সিম্বল সিরিজে লেটার এবং সিম্বল দুইটাই থাকতে পারে, অথবা শুধু সিম্বল থাকতে পারে। যেমন প্রশ্ন এখানে দেখেন, SCD, TEF, UGH, গ্যাপ মানে শূন্যস্থান, এরপরে WKL। দ্যাট মিনস আপনাকে কি করতে হবে, এই যে গ্যাপের মধ্যে যেই সিম্বলটা বসবে, গ্যাপের মধ্যে যেই অ্যালফাবেট গুলা বসবে, যে সিরিজের অ্যালফাবেট গুলা বসবে, সেটা আপনাকে বসাতে হবে। তো এটার মধ্যে দেখেন এইটার মধ্যে যেই রিলেশনটুকু আছে, যেমন ধরেন STU, সিকোয়েন্সটা খেয়াল করেন, STU, তারপরে সিকোয়েন্সটা কি আসবে? V আসার কথা, কারণ তারপরে W আছে। আপনি দেখেন তো এটা কোথায় V আছে? VIJ, 4টা অপশনের মধ্যে CMN, UJI, VIJ, IJT, খেয়াল করেছেন নিশ্চয়ই। এই সিরিজের প্রথম অ্যালফাবেট গুলো খেয়াল করেন, STU -W, তার মানে মাঝখানে ভিটা মিসিং, তার মানে অদ্যাক্ষরটা V হবে। অপশনগুলো দেখেন, যেখানে অদ্যাক্ষর V আছে সেটাই অ্যান্সার হওয়ার কথা। যদি এখানে সেভারেল অপশনে V থাকতো তাহলে আমরা একটু কনফিউশনে পড়ে যেতাম কি হবে। যেমন তখন আমরা দেখতাম C এর সাথে দ্বিতীয়, C যেহেতু এই সিরিজের SCD সিরিজের দ্বিতীয় অ্যালফাবেট, তাহলে C এর সাথে E এর সম্পর্কটা কি আমরা দেখতাম। এটা দেখার পরে আমরা ধারণা করতে পারতাম কি হবে। ঠিক আছে, তার মানে এখানে VIJ ইজ দ্য অ্যান্সার এই কোশ্চেনের ক্ষেত্রে। বুঝে গেলাম? আচ্ছা, তারপর একটা দেখেন ভার্বাল ক্লাসিফিকেশন। ভার্বাল ক্লাসিফিকেশনে সাধারণত কিছু সমজাতীয় বা বিজাতীয় কিছু ওয়ার্ড থাকে, সেগুলো থেকে আপনাকে বের করতে হয় কোনটা সামঞ্জস্যপূর্ণ বা কোনটা অসামঞ্জস্যপূর্ণ। এই প্রশ্নটা দেখেন, হুইচ ওয়ার্ড ডাজন্ট বিলং উইথ দ্য আদার্স। 4টা ওয়ার্ড আছে, ইঞ্চি, আউন্স, সেন্টিমিটার, ইয়ার্ড। 4টা অপশন আছে। ইঞ্চি দিয়ে কি কাজ হয়, আউন্স দিয়ে কি কাজ হয়, সেন্টিমিটার দিয়ে কি কাজ হয়, ইয়ার্ড দিয়ে কি কাজ হয়। নট লাইক দ্যাট যে এগুলো শুধু এরকম আসতে পারে, এরকমও আসতে পারে। ধরেন 4টা সিনোনিমাস ওয়ার্ড বা 3টা সিনোনিমাস ওয়ার্ড এক জায়গায় থাকতে পারে অপশনে, আর একটা হলো নন সিনোনিমাস ওয়ার্ড বা অন্য ভিন্ন ধর্মী একটা ওয়ার্ড থাকতে পারে, হতে পারে। যেমন ধরেন আপনার এখানে এরকম অপশনও থাকতে পারে যে 3টা ফ্রুটসের নাম থাকলো, দ্যাট ইজ ম্যাঙ্গো, অরেঞ্জ, পাইনাপল, আর একটা থাকলো হচ্ছে আপনার খাবারের নাম মিল্ক। দেখেন উপরে 3টা কিন্তু ফ্রুটস, আর মিল্কটা কিন্তু ফ্রুটস না, ক্যাটাগরি কিন্তু ভিন্ন। আবার এমনও হতে পারে 3টা ফল, যে 3টা ফল সামারের সময় হয়, আর একটা ফল অন্য উইন্টারের সময় হয়। যেমন সামারের সময় এখন কি কি ফল হয়, সামারের সময় আমরা এখন কি কি পাই, আমরা এখন ম্যাঙ্গো পাই, জ্যাকফ্রুট পাই,
তারপরে ধরেন আমরা এখন জামরুল পাই বা লিচি পাই, জ্যাকফ্রুট, ম্যাঙ্গো, লিচি, এটা সামারের ফ্রুট। আরেকটা ফ্রুট আসলো যেটা হলো সামারে হয় না, যেমন সুগার ক্যান, সবসময় সামারে হয় না। বা যেমন ধরেন অরেঞ্জ, আমরা সামারে পাই না এটাকে, আমরা এটা শীতকালে পাই। বা গ্র্যাপস, আমরা এটা শীতকালে পাই। এরকম হতে পারে আর কি। আর এখানে তাহলে অপশনটা দেখেন, ইঞ্চি, আউন্স, সেন্টিমিটার, ইয়ার্ডের মধ্যে হুইচ ওয়ার্ড ডাজন্ট বিলং উইথ দ্য আদার্স, এই একটার একটার সাথে সামঞ্জস্যপূর্ণ না। আউন্স সামঞ্জস্যপূর্ণ না, কেন? ইঞ্চি দিয়ে, সেন্টিমিটার দিয়ে, ইয়ার্ড দিয়ে কি মাপা হয়? দৈর্ঘ্য মাপা হয়, লেন্থ মাপা হয়। আর আউন্স দিয়ে কোনো কিছুর ওজন মাপা হয়। এ কারণে আউন্সটা এটার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, ঠিক আছে? বা যেমন ধরেন অরেঞ্জ, আমরা বুঝতে পারলাম এটা। পরের প্রশ্ন আছে এসেনশিয়াল পার্ট। এসেনশিয়াল পার্ট এই টপিকটা হলো যে যে কোনো একটা ওয়ার্ড থাকতে পারে, কোনো একটা এলিমেন্ট থাকতে পারে, সেটা আপনার ঘরের কোনো বস্তু হতে পারে, আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহার করার কোনো বস্তু হতে পারে। এই ধরনের একটা পার্টের সাথে, এই ধরনের একটা ওয়ার্ডের সাথে যেই অপশনগুলো থাকবে, সেই অপশনগুলোর একটা সমন্বয় করা, বা কোনো একটা পার্টের আপনার দৈনন্দিন কাজে ব্যবহার করার কাজের কোনো একটা কিছুর এসেনশিয়াল পার্ট। ফর এক্সাম্পল, যেমন ধরেন আপনি পড়াশোনা করেন, আপনি পড়াশোনা বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আপনার প্রস্তুতির এসেনশিয়াল পার্ট কি? বা ব্যাংক জব প্রিপারেশন এসেনশিয়াল পার্ট কি? স্টাডি। এরকম আপনি চাকরি করেন, চাকরির এসেনশিয়াল পার্ট কি? কিছু একটা পার্ট আছে, সেটা হলো সততা। মাদারের সাথে সন্তানের সম্পর্কের এসেনশিয়াল পার্ট কি? ভালোবাসা। বা হাজব্যান্ড ওয়াইফের সাথে সম্পর্কের পার্টের মধ্যে এসেনশিয়াল পার্ট কি? বিশ্বাস। এরকম যেমন অপশন এখানে যেটা আছে, বুক, বই আছে, বইয়ের এসেনশিয়াল পার্ট কোনটা? বইয়ের এসেনশিয়াল পার্ট হচ্ছে অপশনগুলো দেখেন, ফিকশন, পেজেস, পিকচার্স, লার্নিং। বই থেকে আমরা শিখি, কিন্তু বইয়ের মধ্যে যদি পেজ না থাকে, বই থেকে কিন্তু আমরা কিছু শিখতে পারি না। বুঝতে পারলাম? এটা হলো এসেনশিয়াল পার্টের একটা অংশ। আপনি দৈনন্দিন ভাবে বলতে পারেন, যেমন ধরেন শুজ, জুতা। জুতার এসেনশিয়াল পার্ট কি? জুতার এসেনশিয়াল পার্ট হলো ফিতা। কোনো আবার একটা কথা আছে, সব জুতাতে আবার ফিতা লাগে না। অথবা আপনি যদি আরো একটা জিনিস চিন্তা করেন, যেমন ধরেন বিল্ডিং। একটা বিল্ডিং এর এসেনশিয়াল পার্ট কি হতে পারে? একটা বিল্ডিং এর এসেনশিয়াল পার্ট হতে পারে ফাউন্ডেশন। কিছু কিছু কনফিউশন থাকতে পারে, আবার কিছু কিছু আনকনফিউশন জিনিসও থাকতে পারে, একদম ক্লিয়ার কাট বস্তু থাকতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে সিম্পল বলি যে এসেনশিয়াল পার্টে যে এটা ছাড়া এই জিনিসটা একদম অসম্ভব। যেমন ধরেন আরো যদি এক্সাম্পল বলি, মানি ব্যাগ বা ওয়ালেটের এসেনশিয়াল পার্ট কি? মানি। ওয়ালেটের এসেনশিয়াল পার্ট কি? মানি। এরকম থাকতে পারে। এরপরে আসেন অ্যানালজির মধ্যে যেটা খেয়াল করেন, আপনারা বিভিন্ন আঙ্গিকের অ্যানালজিটা জানেন। এখানে অ্যানালজি গুলো যেমন অডোমিটার ইজ টু মাইলেজ, মানে অডোমিটার দিয়ে মাইলেজ মাপা হয়, এবং কম্পাস দিয়ে কি মাপা হয়? কম্পাস দিয়ে ডিরেকশন মাপা হয়। এটা হলো এই ধরনের অ্যানালজি, যে একটা ওয়ার্ডের সাথে আর একটা ওয়ার্ডের, সাধারণত 4টা ওয়ার্ড থাকে বা 3টা ওয়ার্ড থাকে, এখানে 3টা ওয়ার্ডই বেসিক্যালি থাকে, একটা গ্যাপ দিয়ে থাকে, ডট দেওয়ার পরে গ্যাপ থাকে। অডোমিটার, মনে করেন অডোমিটার কোলন মাইলেজ, মানে অডোমিটার দিয়ে মাইলেজ পরিমাপ করা হয়। ডাবল কোলন কম্পাস, সিঙ্গেল কোলন ড্যাশ। তার মানে অডোমিটার দিয়ে মাইলেজ মাপা হয়, কম্পাস দিয়ে কি মাপতে হবে? কম্পাস দিয়ে ডিরেকশন মাপা হয়। কম্পাস দিয়ে স্পিড, হাইকিং, নিডল এরকম কিছু করা হয় না, ডিরেকশন মাপা হয়। যে একটা জোড়ার সাথে আরেকটা জোড়ার অ্যানালজিটা ডিফাইন করে ফেলা। এরপরে আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আমরা খুব একটা হতে দেখি না। আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজে হলো কিছু ধরেন কিছু আপনার অর্থবিহীন কিছু ওয়ার্ড, অর্থবিহীন, যেমন এখানে দেখতে পাচ্ছেন GORBLFLUR মিনস ফ্যান বেল্ট। ফ্যানের বেল্টকে তারা এইটা দিয়ে প্রকাশ করতেছে, এই শব্দটা দিয়ে। GOBRL, এখন GOBRL দিয়ে তারা এটা ডিফাইন করতেছে। তো এখন আমাকে দেখতে হবে যে কিছু এরকম সেট অফ ওয়ার্ডস আছে, যেমন ধরেন PIXNG, এটার কোনো মিনিং আছে? নাই। কিন্তু এটা হলো আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ দিয়ে সিলিং ফ্যানকে ডিফাইন করতেছে। তারপরে ARTHTUSL, এটা দিয়া টাইল রুফ ডিফাইন করতেছে। তো এটার কোন অর্থ আছে? নাই। তো এই ডিফাইন করার শেষে আমরা একটা অর্থবোধক শব্দকে এবং সিলিং টাইলকে ডিফাইন করব কোন আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ দিয়ে, হচ্ছে প্রশ্ন।
আমি এমনি এটা নিয়ে আমরা যাব না, কারণ এখান থেকে আমরা খুব একটা প্রশ্ন আসতে দেখি না, আসার সম্ভাবনা খুব বেশি নাই। আমরা পরের টপিকে চলে যাবো, ভার্বাল রিজনিং এ চলে যাব। ভার্বাল রিজনিং এ হলো যেমন এখানে যে টাইপের কোশ্চেন থাকে, যেমন আমরা লজিক দিয়ে যখন কোনো কিছু এস্টাবলিশ করি, এখানে বেসিক্যালি সেই ধরনের কোশ্চেন থাকে। আমরা কোশ্চেনটা দেখি। 4 exams to be continued on 4 days from Monday till Thursday. সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 4টা পরীক্ষা হবে 4 দিনে। তাহলে সোমবার থেকে বৃহস্পতিবার 4টা দিন আছে কিনা আপনি চেক করবেন। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4 দিন আছে, 4টা পরীক্ষা হবে। ওকে ফাইন, আমি বুঝলাম যে প্রথম লাইন ইজ ওকে। দ্য এক্সামস টু বি কন্টিনিউড আর, এক্সাম গুলো হবে কোন কোন বিষয়ের উপরে? ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স এন্ড বায়োলজি, এই 4টা সাবজেক্টের উপরে। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন এখানে মনের মধ্যে তৈরি হচ্ছে যে প্রথমে কোন পরীক্ষা হবে? সবগুলো পরীক্ষা কি দুটা করে পরীক্ষা হবে কিনা? মনে হয় না, হয়তোবা সবগুলো পরীক্ষা সিঙ্গেল ডেতে হবে সম্ভাবনা, যেহেতু 4টা দিন আছে, 4টা করে পরীক্ষা, মানে 4টা সাবজেক্ট আছে। ওকে, পরের কোশ্চেনে আসেন। নাইদার ইংলিশ নর ফিজিক্স টু বি কন্ডাক্টেড অন থার্সডে। বৃহস্পতিবারে ইংরেজি অথবা ফিজিক্স পরীক্ষা হবে না। তাহলে বৃহস্পতিবারে কি হবে? ইংরেজি আর ফিজিক্স যদি না হয়ে থাকে, বৃহস্পতিবারে হবে হচ্ছে ম্যাথামেটিক্স আর হচ্ছে বায়োলজি। ঠিক আছে, নাইদার ফিজিক্স নর ম্যাথামেটিক্স টু বি কন্ডাক্টেড অন টুইসডে। মঙ্গলবারে পদার্থ এবং গণিত পরীক্ষা হবে না। তাহলে মঙ্গলবারে কি পরীক্ষা হবে? মঙ্গলবারে হবে হচ্ছে বায়োলজি অথবা ইংরেজি, তাই তো? আচ্ছা, গেল। পরের লাইনে আসেন। দেয়ার আর 3 এক্সামস কন্ডাক্টেড আফটার বায়োলজি। তার মানে 3টা পরীক্ষা হবে বায়োলজির পরে। দ্যাট মিনস বায়োলজি পরীক্ষা সবার আগে হবে। তাহলে বায়োলজি পরীক্ষা কবে হবে? সোমবারে হবে, কারণ কি সোমবার থেকে দিন শুরু। ফিজিক্স এক্সাম ইজ কন্ডাক্টেড অন, তাহলে ফিজিক্স এক্সামটা কবে হবে? আচ্ছা, প্রশ্ন তাহলে বায়োলজি যদি সবার আগে হয়, সোমবার লক। মঙ্গলবারে কোন কোন পরীক্ষা হতে পারবে না? 3টা পরীক্ষার মধ্যে। মঙ্গলবার দেখেন, মঙ্গলবার পরীক্ষা হতে পারবে না হইতেছে আপনার ফিজিক্স আর ম্যাথমেটিক্স। মঙ্গলবার যদি ফিজিক্স আর ম্যাথমেটিক্স পরীক্ষা না হতে পারে, ফিজিক্স আর ম্যাথমেটিক্স পরীক্ষা মঙ্গলবার হবে না, তাহলে মঙ্গলবার কি কি পরীক্ষা হবে? বায়োলজি আর ইংরেজি হবে। বায়োলজি তো সোমবার শুরুই হয়েছে, তার মানে মঙ্গলবার ইংরেজি হবে। আর বুধবার দিন হবে কি? বুধবার দিন কি কি হতে পারে না? তাহলে বুধবার দিন হবে ফিজিক্স। কেন বুধবার দিন ফিজিক্স হবে? কারণ বৃহস্পতিবার দিন হচ্ছে ফিজিক্স, বৃহস্পতিবার দিন হচ্ছে আপনার ফিজিক্স আর ম্যাথ হতে পারবে না। তো তার মানে বুধবার ছাড়া তার কোনো অপশন নেই নাকি? তাহলে বুধবার ইজ দ্য অ্যান্সার। এই যে ভার্বাল রিজনিং, ভার্বালি আপনি কোনো কিছু লজিক্যাল ডেভেলপ করে এটার অ্যান্সার বের করা। এখানে ম্যাথমেটিক্যাল কোশ্চেনও সাধারণত থাকে না, সাধারণত এরকম ভার্বাল টাইপের কোশ্চেন থাকে। আশা করি বুঝতে পারছেন। লজিক্যাল প্রবলেমস আছেন। লজিক্যাল প্রবলেমস গুলো এরকম যে তানিয়া কিছু লজিক থাকবে, সেই লজিকটা একাধিক বাক্যের থাকতে পারে, 1-2 বাক্যের থাকতে পারে। যেমন এখানে তানিয়া ইজ ওল্ডার দ্যান এরিক। তানিয়া হচ্ছে এরিকের চাইতে বয়সে বড়। তানিয়া এরিকের চাইতে বয়সে বড়। ওকে ফাইন। ক্লিফ ইজ ওল্ডার দেন তানিয়া। ক্লিফ হচ্ছে তানিয়ার চাইতে বড়, তার মানে ক্লিফ বড়, তারপর তানিয়া, তারপর এরিক। ক্লিফ সবচেয়ে বড়, তারপরে তানিয়া, তারপর এরিক। ক্লিয়ার? 2 লাইনে ক্লিয়ার। লাস্ট লাইন, এরিক ইজ ওল্ডার দেন ক্লিফ। তো এরিক তো অবশ্যই ওল্ডার দেন ক্লিফ হবে, স্বাভাবিক বলছে। এরিক সবাই ছোট না, বুঝাইতে যাচ্ছে। তানিয়া ইজ ওল্ডার দেন এরিক, তানিয়া হচ্ছে এরিকের চাইতে বড়, আবার তানিয়ার চাইতে ক্লিফ বড়, older than। আবার বলতেছে এরিক ইজ older than ক্লিফ। আচ্ছা, এরিক ইজ older than ক্লিফ, এরিক তো কিভাবে ক্লিফের চাইতে বড় হতে পারে? পারে না তো। এরিক কি ক্লিফের চাইতে বড় হতে পারে? কারণ ক্লিফ তো সবচাইতে বড়। এরিক হচ্ছে ক্লিফের চাইতে ছোট, ইয়ংগেস্ট হতে পারতো। আচ্ছা, এখন দেখেন, তার মানে 2টা বাক্য, প্রথমে যে 2টা বাক্য আছে সেই 2টা বাক্য সিমিলার বা অর্থবোধক, লজিক আছে, লাস্টেরটার কোনো লজিক নেই। আচ্ছা, অপশন দেখেন। ইফ দ্য ফার্স্ট 2 স্টেটমেন্টস আর ট্রু, দ্য থার্ড স্টেটমেন্ট ইজ ফলস। কেন ফলস? ওই যে বললাম, এরিক সবচেয়ে ছোট, তারপরে মেজো হচ্ছে তানিয়া, সবচেয়ে বড় হচ্ছে ক্লিফ। লাস্টের বাক্যটা হইতেছে এরিক বলতেছে এরিক হলো ক্লিফের চাইতে বড়, সম্ভব না তো, ফলস। এটা হচ্ছে লজিক্যাল প্রবলেম জাতীয় সমস্যা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরের প্যাটার্নে আসেন, স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন। স্টেটমেন্ট এন্ড অ্যাজাম্পশন ইজ দ্যাট, যে এখানে একটা বাক্য থাকবে, তারপরে আপনার অ্যাজাম্পশন থাকবে। অ্যাজাম্পশন সাথে একটা বাক্য, প্রথমে স্টেটমেন্ট বলা হবে তাকে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে ভুল করা ওয়ার্ডে দেওয়া আছে স্টেটমেন্ট। ইফ ইউ ট্রাভেল মি, যদি তুমি আমাকে বিরক্ত করো বা তুমি যদি আমার সাথে ঝামেলা করো, আই উইল স্ল্যাপ ইউ, আমি তোমাকে থাপ্পড় দিব। মাদার ওয়ান্টস আ চাইল্ড, মাদার তার চাইল্ডকে বলতেছে।
আমরা লাইভটা একটু সবার সাথে শেয়ার করে দিই নাকি? আপনি যেমন দেখতেছেন, বন্ধু বান্ধবরাও দেখুক আপনার সাথে। এবং আমি আমি বিশ্বাস করি মোটামুটি এ ধরনের ক্লাস আপনি এখন পর্যন্ত পান নাই। ভালো লাগবে ক্লাসের পরে, কারণ অনেক ক্যাটাগরি আছে তার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির। সব অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আমরা কভার করে ফেলবো এই প্যাটার্নের মধ্যে। আচ্ছা, তাহলে আমরা এখানে যে প্যাটার্নটাতে আছি, ইফ ইউ ট্রাভেল মি, তুমি যদি আমাকে বিরক্ত করো, আই উইল স্ল্যাপ, আমি তোমাকে থাপ্পড় দিব। মাদার ওয়ান্টস হার চাইল্ড, মাদার তার সন্তানকে বলতেছে, সতর্ক করে তারপরে বলতেছে। হ্যাঁ, আচ্ছা বলুক। অ্যাজাম্পশন গুলো দেখেন, অ্যাজাম্পশনের সাথে এখানে ইনফারেন্স শব্দটাও থাকতে পারে। হয়তো বা দেখা গেল যে এখানে অ্যাজাম্পশন কথাটা নাই, অ্যাজাম্পশনের জায়গায় ইনফারেন্স থাকতে পারে। স্টেটমেন্ট ঠিক আছে, স্টেটমেন্ট এন্ড অ্যাজাম্পশন, এই টপিকটার নাম হলো স্টেটমেন্ট এন্ড অ্যাজাম্পশন, অথবা স্টেটমেন্ট এন্ড ইনফারেন্স, দুটোই হতে পারে। হ্যাঁ, আপনি কারণ দুই ক্যাটাগরির প্রশ্ন আমরা পেয়েছি। তাহলে স্টেটমেন্টে বলতেছে মা তার সন্তানকে সতর্ক করে যে তুমি যদি আমাকে বিরক্ত করো আমি তোমাকে থাপ্পড় দিব, আই উইল স্ল্যাপ ইউ। এবার অ্যাজাম্পশনে আসেন বা ইনফারেন্সে আসেন। উইথ দ্য ওয়ার্নিং দ্য চাইল্ড মে স্টপ ট্রাভেলিং হার, ওয়ার্নিং পাওয়ার পরে হয়তো বা এই বাচ্চাটা তার মাকে আর বিরক্ত করবে না। আচ্ছা, অল চিলড্রেন আর বেসিক্যালি নটি, সকল বাচ্চারাই হচ্ছে মূলত দুষ্ট প্রকৃতির হয়ে থাকে। এই দুটো অ্যাজাম্পশন, মানে একটা স্টেটমেন্ট থেকে সাধারণত দুই ধরনের রেজাল্ট আসতে পারে, বা দুই ধরনের ফলাফল আসতে পারে, বা দুই ধরনের সিদ্ধান্ত আপনি আসতে পারেন। হ্যাঁ, কি সিদ্ধান্ত? অ্যাজাম্পশন। এটা কিন্তু রেজাল্ট না, বাট এটা এক ধরনের অ্যাজাম্পশন বা ইনফারেন্স, অনুমান নির্ভর একটা বক্তব্য, যে এই কথাটা বলার পরে হয় শিশুটা ভয়ে পেয়ে থেমে যাবে, হ্যাঁ, অথবা অন্য কিছু হবে, এইরকমই। আচ্ছা, তাহলে অপশন দেখেন, অনলি ওয়ান অ্যাজাম্পশন, অনলি অ্যাজাম্পশন ওয়ান ইজ ইমপ্লিসিট, অনলি হয়তো বা অ্যাজাম্পশন ওয়ান যেটা আছে সেটা ইমপ্লিসিট হতে পারে। অনলি অ্যাজাম্পশন টু ইজ ইমপ্লিসিট, আইদার ওয়ান অর টু ইজ ইমপ্লিসিট। নাইদার মানে ইমপ্লিসিট মানে হলো ব্যাখ্যা করে দেওয়া, মানে দুইটা যে অ্যাজাম্পশন আছে ওয়ান এন্ড টু, এই দুইটা অ্যাজাম্পশন দিয়ে আমি স্টেটমেন্টটাকে ব্যাখ্যা করতে পারবো, মানে স্টেটমেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, বা এই দুইটা অ্যাজাম্পশন দিয়ে বোঝানো যাবে যে স্টেটমেন্টটা ভেরিফাইড। আইদার ওয়ান ও টু ইজ ইমপ্লিসিট, হয় ওয়ান অথবা টু, যে কোনো একটা দিয়ে করা যাবে। তারপরে নাইদার ওয়ান নর টু ইজ ইমপ্লিসিট, নাইদার ওয়ান নর টু তো আর হচ্ছে না, বোথ ওয়ান এন্ড টু আর ইমপ্লিসিট, বোথ ওয়ান এবং টু দুইটাই লাগবে। অল চিলড্রেন আর বেসিক্যালি নটি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন, দ্য মাদার ওয়ান্টস আ চাইল্ড উইথ দ্য এক্সপেকটেশন দ্যাট হি উড স্টপ ট্রাভেলিং হার। তো মাদার যদি তাকে ওয়ান্স করতেছে, মাদার ওয়ান্স করার মানে হলো হয়তোবা এই সতর্কতার কারণে সে তাকে বিরক্ত করা থামায় দিবে। সো নাম্বার ওয়ান ইজ ইমপ্লিসিট। ওকে, দ্য জেনারেল নেচার অফ চিলড্রেন ক্যান নট বি ডিরাইভড ফ্রম দ্য স্টেটমেন্ট। আর এই যে স্টেটমেন্ট যেটা আছে এটা দিয়ে কোনো জেনারেল চিলড্রেনের কথা বলা হয় নাই, এখানে শুধু একটা বাচ্চার কথা বলা হয়েছে। সো টু ইজ নট ইমপ্লিসিট, টু ইমপ্লিসিট হবে না। তার মানে অপশন ইজ দ্যাট অনলি ওয়ান ইজ ইমপ্লিসিট। অনলি ওয়ান দিয়ে এটাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন, দুটা দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। কারণ কি? কারণ দুই নম্বরে বলা হয়েছে অল চিলড্রেন আর বেসিক্যালি নটি। অল চিলড্রেন আর বেসিক্যালি নটি এর সাথে তো এই স্টেটমেন্টের কোনো সম্পর্ক নেই, এখানে অল চিলড্রেনের কথা বলা হয়নি, এখানে অল চিলড্রেনের দুষ্টামি নিয়ে কথা বলা হয়নি। এখানে বলা হইতেছে তুমি যদি আমাকে বিরক্ত করো আমি তোমাকে, এখানে ভয় নিয়ে কথা বলা হইতেছে, বাচ্চাকে সতর্ক করে দেওয়ার সম্পর্কে কথা বলা হইতেছে। ঠিক আছে, মানে এটার সাথে আমাদের ব্যক্তিগত জীবনের একটা রিলেশন আছে, যে আমরা অনেক সময় জেনারেলাইজ কোনো ধারণায় চলে যাই। এটা একটা জেনারেলাইজ স্টেটমেন্ট। অল চিলড্রেন আর বেসিক্যালি নটি, এটা হলো জেনারেলাইজ স্টেটমেন্ট। আর ইফ ইউ ট্রাভেল মি আই উইল স্ল্যাপ ইউ, এটা কিন্তু জেনারেলাইজ কোনো স্টেটমেন্ট না, এটা নির্ধারিত একটা বাচ্চা এবং একটা মায়ের সাথে সম্পর্ক কথা হয়েছে। ইটস ওকে। আচ্ছা, পরের লাইনে, পরের টপ প্যাটার্নে আসেন, কজ এন্ড ইফেক্ট। কজ এন্ড ইফেক্ট হচ্ছে এখানেও স্টেটমেন্ট থাকবে, তারপরে সাধারণত দুইটা স্টেটমেন্ট থাকবে এবং পরে আপনার 4টা বা 5টা অপশন থাকবে। সাধারণত
ব্যাংকের পরীক্ষাতে, বিশেষ করে সরকারি ব্যাংকের পরীক্ষা করতে আমরা 5টা অপশন দেখি না। এখন জানি না আদৌ কি হবে, সাধারণত আইবিএ এই টাইপের প্রশ্ন করতো। তো সাধারণত ইন জেনারেল আসলে আমরা জানি না এখন কি হবে। প্রশ্ন দেখেন, দ্য প্রাইসেস অফ পেট্রোল এন্ড ডিজেল ইন দ্য ডোমেস্টিক মার্কেট হ্যাভ রিমেইনড আনচেঞ্জ ফর দ্য পাস্ট ফিউ মান্থস। খুব কমন একটা প্রশ্ন। দ্য প্রাইসেস অফ পেট্রোল এন্ড ডিজেল, মানে পেট্রোল এবং ডিজেলের দাম ডোমেস্টিক মার্কেটে হ্যাভ রিমেইনড আনচেঞ্জ, অপরিবর্তিত আছে, ফর দ্য পাস্ট ফিউ মান্থস, বেশ কয়েক মাস ধরে। আচ্ছা, এটা হলো স্টেটমেন্ট 1। এটা স্টেটমেন্ট 1 হবে, আসলে আমার নাম মার্কিং করতে ভুল হয়েছে। আর স্টেটমেন্ট 2 হচ্ছে the crude oil prices in the international market have gone up substantially in the last few months. এবং ক্রুড অয়েলের প্রাইসটা ইন্টারন্যাশনাল মার্কেটে বেড়ে গেছে অল্প কয়েকদিন ধরে। substantially gone up substantially in the last few months। আচ্ছা, এটা দেখেন past few months আর হচ্ছে last few months। কোথায় বাড়ছে? ডোমেস্টিক মার্কেটে কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে বেড়ে গেছে। আচ্ছা, স্টেটমেন্ট 1 ইজ কজ এন্ড স্টেটমেন্ট 2 ইজ ইফেক্ট। দুইটা স্টেটমেন্ট থাকলো, একটা দিয়ে কজ বোঝানো হবে, একটা দিয়ে ইফেক্ট বোঝানো হবে। আচ্ছা, ডোমেস্টিক মার্কেটে আগে বাড়বে না ইন্টারন্যাশনাল মার্কেটে আগে বাড়বে? ডোমেস্টিক মার্কেটে বাড়বে কখন? যখন ইন্টারন্যাশনালি যখন আপনি আমদানি করতে যাবেন তখন হয়তো বা প্রভাবিত হতে পারে। আচ্ছা, স্টেটমেন্ট 2 ইজ কজ এন্ড স্টেটমেন্ট 1 ইজ ইফেক্ট। 1 এবং 2 এর মধ্যে আমি আবারও বলতেছি, আমার মার্কিং এ ভুল হয়েছে। এটা হলো 2, সেকেন্ডটা 2, প্রথমটা 1। বোথ দ্য স্টেটমেন্ট 1 and 2 আর ইন্ডিপেন্ডেন্ট কজ। দুইটাই ইন্ডিপেন্ডেন্ট। আর এখন দুইটাই ইন্ডিপেন্ডেন্ট কিনা? ডোমেস্টিক মার্কেটে দাম বাড়ছে, ডোমেস্টিক মার্কেটে তো প্রাইস এন্ড পেট্রোল, সাধারণত পেট্রোল এবং ডিজেল আমদানি করে ইন জেনারেল। তাহলে ইন্ডিপেন্ডেন্ট কিভাবে হয় প্রশ্ন। তারপরে বোথ দ্য স্টেটমেন্টস 1 and 2 আর ইফেক্টস অন দ্য ইন্ডিপেন্ডেন্ট কজ। এই দুটাই হলো ইন্ডিপেন্ডেন্ট কজের একটা প্রভাব। তারপরে বোথ দ্য স্টেটমেন্ট 1 and 2 আর ইফেক্টস অন সাম কমন কজ। এগুলার কিছু কমন কজ আছে, সেগুলোর প্রভাব হচ্ছে এইটা। আমরা এক্সপ্লেনেশনে যাব। দ্য প্রাইসেস অফ পেট্রোল এন্ড ডিজেল বিং স্ট্যাগনেন্ট, মানে স্থির হয়ে থাকে, ইন দ্য ডোমেস্টিক মার্কেট এন্ড দ্য ইনক্রিজ ইন দ্য সেম ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট মাস্ট বি ব্যাকড বাই ইন্ডিপেন্ডেন্ট কজেস। তাহলে এটা কি হবে? আপনি যেটা বলতে পারেন যে নাম্বার 1, প্রাইস অফ পেট্রোল এন্ড ডিজেল বিং স্ট্যাগনেন্ট, এটা স্থির, এটার কোনো চেঞ্জ নাই ইন দ্য ডোমেস্টিক মার্কেট। ডোমেস্টিক মার্কেটে যা আছে তাই রয়েছে, কোনো পরিবর্তন হয় নাই। অ্যান্ড দ্য ইনক্রিজ ইন দ্য সেম ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট মাস্ট বি ব্যাকড বাই ইন্ডিপেন্ডেন্ট কজেস। আচ্ছা, দ্যাট মিনস নাম্বার 2 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এবং নাম্বার 2 একটা ইন্ডিপেন্ডেন্ট কজ। আর এই নাম্বার 2 এর একটা, নাম্বার 2 এর সাথে আপনার এই 1টা হইতেছে নাম্বার 2 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কজ, এটা বুঝতে পারতেছেন। দ্য ইনক্রিজ ইন দ্য সেম ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট মাস্ট বি ব্যাকড বাই দ্য ইন্ডিপেন্ডেন্ট কজেস। এবং আমরা যেটা দুইটাই আসলে, দুইটাকে আপনি যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে যখন চিন্তা করেন, তাহলে দুইটাকে আপনি ইন্ডিপেন্ডেন্ট কজ বলতে পারেন। এটা একটা কজ এন্ড ইফেক্ট না, দুইটাকে আপনি বলতে পারেন এটা ইন্ডিপেন্ডেন্ট কজেস। ঠিক আছে। আচ্ছা, তারপরে ভার্বাল রিজনিং প্যাটার্ন। ভার্বাল রিজনিং প্যাটার্নে লজিক্যাল সিকোয়েন্স অফ দ্য ওয়ার্ডস, ব্লাড রিলেশন টেস্ট, তারপরে হচ্ছে সলিসিজম, তারপরে সিরিজ কম্পিটিশন যেটা বোঝানো হচ্ছে, কজ এন্ড ইফেক্ট, ডাইস, ভেন ডায়াগ্রাম, কিউবয়েড অ্যানালজি, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ক্যারেক্টার পাজলস, ডিরেকশন সেন্স টেস্ট, ক্লাসিফিকেশন, ডাটা সাফিসিয়েন্সি, অ্যারিথমেটিক রিজনিং, এগুলো সব আছে। এগুলো সব এর মধ্যে আছে, ভার্বাল রিজনিং এর মধ্যে। এবার আসেন, প্রশ্ন আসেন। লজিক্যাল সিকোয়েন্স অফ ওয়ার্ডস। Logical sequence of words is that arrange the words given below in a meaningful sequence. ওয়ার্ড গুলো আছে কি, ডোর, লক, রুম, সুইচ অন। যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ডের একটা লজিক্যাল সিকোয়েন্স থাকবে। যেমন এই এক্সাম্পল দিয়ে আপনি বুঝতে পারতেছেন যে আপনি দরজার বাইরে দাঁড়ায় আছেন, আপনার হাতে চাবি আছে, আপনি চাবি দিয়ে দরজার তালাটা খুলবেন নাকি দরজা নক করবেন? দরজা নক করবেন না, আপনার কাছে চাবি আছে, দরজা বন্ধ, আপনি লকটা ওপেন করবেন। দ্যাট মিনস চাবির পরে আসবে লক দিয়ে কি ওপেন করবেন? দরজা ওপেন করবেন। তারপরে কোথায় ঢুকবেন? রুমে ঢুকবেন। তারপরে কি করবেন? সুইচ অন করবেন। ইট ইজ দ্য মিনিংফুল সিকোয়েন্স।
বুঝতে পারছি নিশ্চয়ই আমরা। তার মানে তাহলে সিকোয়েন্সটা কি হবে? সিকোয়েন্সটা হচ্ছে 1 3 2 4 5, 1 3 2 4 5। বুঝতে পারছি লজিক্যাল সিকোয়েন্সেস অফ দ্য ওয়ার্ডস। আচ্ছা, খুব সহজ। তারপরের প্রশ্নে আসেন। পয়েন্টিং টু আ ফটোগ্রাফ, আ বয় সুরেশ said he is the son of the only son of my mother. তাইলে তিনি হচ্ছেন তাহলে হি ইজ দা ফটোগ্রাফে পয়েন্টিং টু আ ফটোগ্রাফ অফ আ বয়, একটা ছেলে ছবি দেখে বলতেছে হি ইজ দ্য সান অফ মাই অনলি সন অফ মাই মাদার, মানে তে হচ্ছে আমার মায়ের সন্তান। হাউ ইজ সুরেশ রিলেটেড টু দ্য বয়, এই বয়ের সাথে হাউ ইজ সুরেশ রিলেটেড টু দ্য বয়, এই সুরেশের সাথে এই বয়ের সম্পর্কটা কি? পয়েন্টিং টু এ ফটোগ্রাফ অফ আ বয় সুরেশ said, দেয়ালে টাঙানো ছবির মধ্যে একজন বালকের ছবি দেখে সুরেশ বলতেছে হি ইজ দ্য সন অফ দ্য অনলি সন অফ মাই মাদার, সে হচ্ছে আমার মায়ের একমাত্র সন্তান। এইটা হাউ ইজ সুরেশ রিলেটেড টু দ্য বয়, সুরেশের সাথে এই বয়ের সম্পর্কটা কি? এক্সপ্লানেশন ফাদার। দ্য বয় ইজ দ্য ফটোগ্রাফ ইজ দ্য অনলি সন অফ সুরেশ, মাদার ইজ দ্য সন অফ সুরেশ, হ্যান্স সুরেশ ইজ দ্য ফাদার অফ আ বয়। রিলেশন, ব্লাড রিলেশন টেস্ট এরকম আসতে পারে পরীক্ষার হলে, আসে কমন প্রশ্ন। তারপরে সলিগিজম, সাম অ্যাক্টরস আর সিঙ্গার্স, কিছু কিছু অভিনেতা গান গায়। আচ্ছা, অল দ্য সিঙ্গার্স আর ড্যান্সার, এবং সকল গায়ক হচ্ছে নাচে। বোঝা গেল? তাহলে কিছু অভিনেতা গায়ক এবং সকল গায়ক হচ্ছেন ড্যান্সার, মানে ওরা নাচতে জানেন। আচ্ছা, কনক্লুশনে আসেন। স্টেটমেন্ট এন্ড দেন কনক্লুশন। কনক্লুশন ইজ দ্যাট সাম অ্যাক্টরস আর ড্যান্সার্স। আচ্ছা, সাম অ্যাক্টরস আর ড্যান্সার্স খেয়াল করছেন? আমি আপনাকে লজিকটা বলি। যেমন যুক্তিবিদ্যা একটা পার্ট ছিল যে গরু ঘাস খায়, মানুষ গরু খায়, তার মানে মানুষ ঘাস খায়। এই লজিক্যাল প্যাটার্ন, এইটা হলো ঠিক সেই ধরনের লজিক। কিছু কিছু অভিনেতা আছে যারা হলো গায়ক, এবং সকল গায়করাই হলো নাচতে জানে, মানে নর্তকী নৃত্য জানে। দ্যাটস ইট। তাহলে কনক্লুশন আসছে, কনক্লুশনটা হলো সাম অ্যাক্টরস আর ড্যান্সার্স, কিছু অ্যাক্টরস আর ড্যান্সার তারা নাচতে পারে। এন্ড তারপর নো সিঙ্গার ইজ অ্যাক্টর। এখানে দেখেন সিঙ্গারের সাথে বলছে যে নো সিঙ্গার ইজ অ্যাক্টর, কোন সিঙ্গারই আসলে অ্যাক্টর না। সিঙ্গাররা ড্যান্স করতে পারে, কিন্তু সিঙ্গারের সাথে ব্যাকডোরে কোনো রিলেশন আছে? এখানে ব্যাকওয়ার্ড কোনো রিলেশন আছে? নাই তো। বলতেছে যে কিছু কিছু অভিনেতা গান গাইতে পারে, এবং যারা গান গায় কিছু অল সিঙ্গার্স, এবং যারা বেশিরভাগ গান গায় তারা সবাই নাচতে জানে। এখানে মূল ভূমিকা পালন করতেছে হচ্ছে অ্যাক্টর। আর সিঙ্গার হচ্ছে মিডলে। হ্যাঁ, আর স্টেটমেন্ট 1-এ বলতেছে সাম অ্যাক্টরস আর ড্যান্সার্স। ডেফিনেটলি, কারণ অ্যাক্টররা যদি গান গাইতে পারে এবং যারা গান গায় সবাই যারা গান গায় এর মধ্যে সবাই যদি নাচতে পারে, তাহলে অ্যাক্টররাও নাচতে পারে। তার মানে স্টেটমেন্ট 1 দিয়ে আমরা কনক্লুশনে চলে আসতে পারি। স্টেটমেন্ট 2, নো সিঙ্গার ইজ অ্যাক্টর। সিঙ্গারের সাথে তো অ্যাক্টরের কোনো সম্পর্ক এখানে দেখানো হয়নি। সিঙ্গাররা যে অ্যাক্টর এখানে এই সম্পর্কে তো কোনো কথাই বলা হয়নি। তার মানে আমার স্টেটমেন্ট 2 দরকার নেই, আমি স্টেটমেন্ট 1 দিয়ে কনক্লুশনে চলে আসতে পারি। ঠিক আছে, এই হচ্ছে এখানকার প্রশ্নটা, আশা করি বুঝতে পারছেন। তারপরে প্যাটার্নে আসেন, সিরিজ কম্পিটিশন। আমরা আগের স্লাইডে এরকম একটা সিরিজ কম্পিটিশন দেখছিলাম, এইটাও সেম 125 80 45 20। পরের সিরিজটা কি হবে? ওই সিরিজের মধ্যে একটা গ্যাপ ছিল মাঝে, মানে ড্যাশ ছিল কোশ্চেন মার্কের আগে, এখানে কিন্তু তা নাই। পার্থক্যটা এরকম, যেমন ধরেন 125-এর সাথে 80-র পার্থক্য কত? 125-এর সাথে 80-র পার্থক্য হলো 45। 45-এর সাথে 80-র পার্থক্য কত? 35। 45-এর সাথে 20-এর পার্থক্য কত? 25। হ্যাঁ, 25। তার মানে গ্যাপ কতখানি দেখেন তো, গ্যাপ কত করে? গ্যাপ আপনার হতে পারে 10 করে। 45-এর সাথে 35-এর গ্যাপ 10, 35-এর সাথে 25-এর গ্যাপ 10, তাহলে 25-এর সাথে 10 গ্যাপ আছে। এই সংখ্যাটা কত? 15। দ্যাট মিনস 20 থেকে 15 মাইনাস হবে
যা হবে সেটা অ্যান্সার। 20 থেকে 15 মাইনাস করেন, 5 ইজ দ্য অ্যান্সার। ওই যে দেখেন অপশনে 5, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তারপরের প্রশ্ন, ডাইস। দেখেন ছবিটার দিকে তাকান, অ্যান্সারটা দিতে পারবেন আপনারা কেউ যারা আছেন লাইভে? হুইচ সিম্বল উইল বি অন দ্য ফেস অপোজিট টু দ্য ফেস উইথ সিম্বল স্টার? কথা বুঝছেন? এখানে আপনার 4টা ডাইস আছে, 4টা ডাইস, 4টা ডাইসের মধ্যে @স্টার ড্যাশ নাম্বার 1, নাম্বার 2 প্লাস স্টার, নাম্বার 3 স্টার $সাইন প্লাস $সাইন 8 প্লাস। দেখেন তো প্রত্যেকটা 3টার মধ্যে স্টার আছে না? দেখেন তো 3টার মধ্যে স্টার আছে না? $সাইন সবগুলোতে আছে? নাই। হ্যাঁ, $সাইন। একটা জিনিস খেয়াল করেন, ডাইসের 6টা ভাগ থাকে না, 6টা মুখ থাকে না, 6টা পৃষ্ঠতল থাকে না? এখানে 6টা পৃষ্ঠতলে 6 রকমের চিহ্ন হবে, 6টা পৃষ্ঠতলে 6 রকমের চিহ্ন হবে। খেয়াল করেন, আমার আছে, ড্যাশ আছে, হ্যাঁ, তারপরে স্টার কিন্তু চিহ্ন না। এখানে বলা হয়েছে যেটা হুইচ সিম্বল উইল বি অন দ্য ফেস অপোজিট টু দ্য ফেস উইথ সিম্বল স্টার। স্টারের অপোজিট সাইডে যে সিম্বলটা হবে সেই সিম্বলটা কি? স্টারের অপোজিট সাইডে যে সিম্বলটা হবে সেই সিম্বলটা কি? বোঝা গেল? তার মানে স্টারও এখানে একটা সিম্বলের মধ্যে আসতেছে। আপনি চিন্তা করেন সিম্বল তাহলে কয়টা হয়, আপনি গুনেন। এখানে 8 নাম্বার 8 একটা সিম্বল, এখানে সিম্বল তাইলে হচ্ছে আপনার 8 একটা সিম্বল, প্লাস একটা সিম্বল, $সাইন একটা সিম্বল, তারপরে স্টার একটা সিম্বল, তারপরে হচ্ছে ড্যাশ একটা সিম্বল। পাইছেন না? আর আছে আছে 6টা পাইছেন? 6টা পাইছেন? 6টা কিন্তু আছে সিম্বল আলাদা আলাদা হবে। 8 আছে, প্লাস আছে, $সাইন আছে, স্টার আছে, ড্যাশ আছে। তাহলে আপনি জাস্ট খালি দেখেন the symbol of the adjacent faces to the face with symbol star are মানে এর পাশে adjacent সিম্বলটা কি? স্টার। আরেকটা কি? ড্যাশ। আরেকটা কি? প্লাস এন্ড এস। দেখছেন তো? প্লাস আর $সাইন আছে, দেখছেন তো? অ্যাডজাসেন্ট। তাইলে আরেকটা কি মিসিং? কোনটা? 8। দ্যাট মিনস এটার উল্টা পাশে বসবে হচ্ছে 8। খুবই চিন্তার ব্যাপার, বুঝতে পারছেন? ডাইসের প্রশ্ন আসলে একটু চিন্তা করে অ্যান্সার করতে হবে, কারণ অনেক সময় যেটা বলে যে অপোজিট সাইডে বললেই বিপদে পড়ে যাবেন, এটা একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে হবে। আচ্ছা, তারপরের প্যাটার্নে আসেন, ভ্যান ডায়াগ্রাম। ভ্যান ডায়াগ্রাম বলতে আমরা সাধারণত বুঝি যে ভ্যান চিত্র দেওয়া থাকবে, ওইখান থেকে আমরা একটা ইনফারেশনে আসবো, একটা ম্যাথমেটিক্স আসবো, বাট অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির মধ্যে ভ্যান ডায়াগ্রাম ব্যাপারটা এটা না। প্রশ্নটা দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ডায়াগ্রামস ইন্ডিকেটস দ্য বেস্ট রিলেশন বিটুইন ট্রাভেলার্স, ট্রেন অ্যান্ড বাস? এ বি সি ডি 4টা অপশন, 4টা অপশনের মধ্যে 4টা সার্কেল আছে। আমরা বুঝতে পারি 4টা সার্কেল বা 4টা ভ্যানগ্রাম, 4টা সার্কেল বা 4টা ভ্যানগ্রাম এখানে আছে। আমার প্রশ্ন হইতেছে যে 4টা যে অপশন এ বি সি ডি এর অপশনের মধ্যে ট্রাভেলার্স, ট্রেন এবং বাস এর মধ্যে রিলেশন কোনটা? ট্রাভেলার, ট্রেন, বাসের মধ্যে রিলেশন কোনটা বলেন? ট্রাভেলার, ট্রেন, বাসের মধ্যে রিলেশনগুলো দেখেন। যদি আমাদেরকে বলে নাই বড় সার্কেল দিয়ে আমি কি বুঝছি, ছোট সার্কেল দিয়ে আমি কি বুঝছি, আমরা কিন্তু বুঝতেছি না। হ্যাঁ, ট্রাভেলার্স, ট্রেন এবং বাস রিলেশনটা কি? ট্রাভেলার কিন্তু ট্রেন এবং বাস দুইটাতে ভ্রমণ করতে পারে, বা যে দুইটাতে ভ্রমণ করি সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়। মানে ট্রাভেলার বাস এবং ট্রেনকে কিভাবে ব্যবহার করে? এইভাবে ব্যবহার করে, তাই না? মানে সমান তালে ব্যবহার করতে পারে, অথবা তার যেটা কমফোর্টেবল সেটা ব্যবহার করতে পারে। বাট সিম্বলটা দেখেন, সিম্বলটা হইতেছে একটা সার্কেলের ভিতরে একটা সার্কেল, পাশে আর একটা দূরত্ব আছে, তার মানে তাদের সাথে সম্পর্ক নাই। বি নাম্বারে দেখেন 1 2 3 তিনটা সিম্বল আছে, 3টা সিম্বলের মধ্যে গ্যাপ। সি নাম্বারটা দেখেন 3টা সিম্বল সিকোয়েন্সিয়ালি দেওয়া আছে, এটা অ্যান্সার হতে পারে। 4 নাম্বারটা দেখেন একটার ভিতরে আরেকটা, বড়টার ভিতরে 2টা। এখন বড়টা বলতে কি বোঝানো হইতেছে, ছোট 2টা বলতে কি বোঝানো হয়েছে আমরা কিন্তু সেটা জানি না। আর একটার ভিতরে একটা কিভাবে থাকবে? একটার ভিতরে একটা থাকলে তো বেরোতে পারবেন না, পুরা ক্যাপটিভেটেড হয়ে থাকবে। দ্যাট মিনস সি ইজ দ্য অ্যান্সার।
বাস অ্যান্ড ট্রেন আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার, বাট সাম ট্রাভেলার্স ট্রাভেল বাই বাস অ্যান্ড সাম ট্রাভেল বাই ট্রেন। এটা দিয়ে আমার সি ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, ওকে। তারপরে আসেন অ্যানালজি। অ্যানালজি তো আপনারা আমরা একটু আগে পাইছি, এখানেও ঠিক সেম সিমিলার জিনিস, এখানে অ্যানালজি আছে। কাপ লিপ, কাপ লিপ, তাইলে বার্ড দিয়ে কি বোঝানো, বার্ড দিয়ে কি বোঝানো হচ্ছে? কাপ ইজ ইউজ টু ড্রিঙ্ক সামথিং উইথ দ্য হেল্প অফ লিপস। মানে কাপ কেন ব্যবহার করা হয়? কাপ ব্যবহার করা হয় লিপের সাহায্যে কোনো কিছু খাওয়ার জন্য। সিমিলারলি বার্ডস কালেক্টস গ্রাস উইথ দ্য হেল্প অফ বিক। বার্ডের, পাখির যে চঞ্চু, পাখির ঠোঁটকে কি বলে? চঞ্চু বলে। টু মেক হার নেস্ট, সাধারণত পাখিরা তার বাসা বানানোর জন্য চঞ্চু দিয়ে ঘাস, ঘাস লতা পাতা এগুলো সংগ্রহ করে। দ্যাট ইজ বিক ইজ দ্য অ্যান্সার। অ্যানালজিটা বুঝতে পারছি তো? ওকে ফাইন। তারপরে সিটিং অ্যারেঞ্জমেন্টে আসেন। দিস ইজ দ্য সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রশ্নটা দেখেন, ইন আ রো স্টুডেন্টস, মানে ইন আ রো অফ স্টুডেন্ট, বাচ্চা কাচ্চাদের, ছাত্র শিক্ষার্থীদের একটা রো আছে। স্টেফান ইজ সিটিং থার্ড টু দ্য লেফট অফ রবার্ট। সে রবার্টের থেকে 3 নাম্বার পজিশনে আছে, 3 নাম্বার পজিশনে মানে বামে আছে। স্টেফান ইজ সিটিং থার্ড টু দ্য লেফট অফ রবার্ট। স্টেফান ইজ সিটিং থার্ড টু দ্য লেফট অফ রবার্ট। রবার্টের থেকে সে 3টা পজিশন বায়ে আছে। আচ্ছা, রবার্ট ইজ 10th ফ্রম দ্য লেফট মোস্ট এন্ড। রবার্ট হইতেছে সর্ববামের থেকে 10ম পজিশনে আছে। অ্যান্ড 6th ফ্রম দ্য রাইট মোস্ট এন্ড, এবং সে হলো রাইট মোস্ট এন্ডের থেকে 6ষ্ঠ পজিশনে আছে। দেন হোয়াট ইজ দ্য পজিশন অফ স্টেফেন ফর দ্য রাইট মোস্ট এন্ড? দ্য রাইট মোস্ট এন্ড থেকে স্টিফেনের পজিশন কত? দেখেন স্টিফেনের পজিশনটা বুঝেন। লেফট থেকে আপনার, লেফট থেকে 10 নম্বর পজিশনে হচ্ছে রবার্ট। এটা ছবি আঁকলে বুঝতে পারলে ভালো হইতো। লেফট থেকে 10 নম্বর পজিশনে আছে রবার্ট, আর রাইট থেকে আছে 6 নম্বর পজিশনে। আচ্ছা, এবং রবার্টের থেকে হলো আপনার 3rd পজিশনে আছে হলো স্টিফেন বামে। খেয়াল করেন, এখান দিয়ে 3rd পজিশন, বাম সাইড দিয়ে 3rd পজিশন, আর ওইখান দিয়ে 6 নাম্বার। রবার্ট হতেছে বাম থেকে, ডান থেকে 6 নাম্বার পজিশনে, আর স্টিফেন হইতেছে রবার্টের থেকে 3 নাম্বার পজিশন অফ বাই। এই 6 আর 3 কত? 9। এই 9 হলো অ্যান্সার। সিটিং অ্যারেঞ্জমেন্ট এগুলা চিত্র আঁকলে বুঝতে হবে। আমরা যে পিডিএফটা আপনাদের জন্য রেখেছি ওখানে এটা আছে, আমরা ওখান থেকে দেখতে পারবো, এটা স্লাইডে দেখানো যাচ্ছে না। আচ্ছা, ক্যারেক্টার পাজল। ক্যারেক্টার পাজল বুঝতে পারতেছেন, এই সিকোয়েন্স দেওয়া থাকবে, সিকোয়েন্স থেকে আমাদেরকে অ্যান্সার খুঁজে বের করতে হবে। এটা হলো ধরেন 4 5 4 7, তারপরে এটা হলো রেজাল্ট 5 4 7, এটা হলো তার ফল। তারপরে 6 9 5, এই যে ট্রায়াঙ্গুলার শেপ দিয়ে ফল বোঝানো হইতেছে। 3 7 2 ট্রায়াঙ্গুলার শেপ দিয়ে ফল, রেজাল্ট। তাহলে বুঝবেন 5 7 4 কিভাবে অর্গানাইজড হইলে রেজাল্ট 8 হতে পারে। এগুলো ব্যাপার। 5 7 4, 5 7 4 যোগ করলে 8 হবে না। এগুলার গড় করলে কি 8 হবে? বা বিয়োগ করলে 5 থেকে 4, 5 থেকে 1 বিয়োগ করেন, 5 থেকে 4 বিয়োগ করেন, হবে হলো 1, 1 এর সাথে 8, 1 এর সাথে 7 যোগ করেন, 8 হতে পারে। 6 থেকে 9 বিয়োগ করেন, 4 3, 6 থেকে বিয়োগ হবে না কিন্তু, বা এই দুটো ডিফারেন্স হলো 3, 5 যোগ করেন, হবে না। আচ্ছা, সাম করেন, 5 আর 4 হচ্ছে কত? 11। 5 আর 4 হচ্ছে, সরি 5 আর 4 হচ্ছে 9, 9 আর 7 হচ্ছে 16, আর দুগুণে 16। আচ্ছা, তারপরে দেখেন 9 আর 5 হচ্ছে 14, 14 আর 6 হচ্ছে 20, 10 দুগুণে 20। ও সুন্দর, পেয়ে গেছি। 7 আর 9 হচ্ছে কত? 7 আর 2 হচ্ছে 9, 9 আর 3 হচ্ছে 12, 6 দুগুণে 12, ওই যে 6। বুঝতে পারলাম ক্যারেক্টার পাজল গুলোর রিলেশনটি কেমন। আচ্ছা, পরের স্লাইডে যাই আমরা। ডিরেকশন সেন্স টেস্ট। ডিরেকশন বের করতে হবে, যেমন ওয়াই ইজ ইন দ্য ইস্ট অফ এক্স। আচ্ছা, ডিরেকশনের জন্য আপনাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে ভাগগুলো আছে ডিরেকশনের, সেই চিত্র সরাসরি পরীক্ষার হলে আঁকে ফেলতে হবে। পরীক্ষার হলে যদি আপনি এটা না আঁকেন, আপনি এই ডিরেকশন সেন্সটা টেস্ট করতে পারবেন না। তারে এখানে বলা হইতেছে ওয়াই হইতেছে পূর্ব দিকে এক্স এর, হুইচ ইজ ইন দ্য নর্থ অফ জে, এবং এই এক্সটা হইতেছে আপনার জেড এর উত্তরে। আচ্ছা, পি হইতেছে জেড এর দক্ষিণে,
দেন ইন হুইচ ডিরেকশন ওয়াই ইজ ইন দ্য পি, তাহলে ওয়াই পি এর কোন দিকে, ওয়াই পি এর কোন দিকে, তাহলে ওয়াই আমরা দেখি, আমাকে বলতেছে ওয়াই হলো এক্স এর পূর্বে, এই যে দেখেন চিত্রে দেখেন ওয়াই হইতেছে এক্স এর পূর্বে, এক্স এর পূর্বে আমরা দেখাইলাম। আচ্ছা, তারপরে এটা হলো সে জেড এর নর্থে, এই যে জেড এর নর্থে উত্তরে ওই পাশে। আচ্ছা, পি হলো জেড এর সাউথ, এই যে পি হলো জেড এর সাউথ, এই যে জেড এর নিচে সাউথ, সাউথ হলো নিচে। আপনি বাংলাদেশের মানচিত্র চিন্তা করেন, সাউদার্ন পার্ট নিচে, দক্ষিণ দিকে বঙ্গোপসাগর। আচ্ছা, তারপরে দেন ইন হুইচ ডিরেকশন ওয়াই ইজ ইন দ্য পি, তাহলে ওয়াই কোথায়, ওয়াই ওই যে এই পাশে দেখেন, ওয়াই হলো কার, পি এর কোন পাশে, ওয়াই হলো যে এইদিকে উত্তর, ওয়াই হলো আপনার হচ্ছে সাউথ ইস্টের সাউথ ওয়েস্ট রিলেশনটা। ডিরেকশন সেন্স টেস্টের নিউমেরিক্যালও প্রশ্ন আসতে পারে, যেটা আমরা রিটেনে পেয়েছি। ক্লাসিফিকেশন, এটাও এক ধরনের প্যাটার্ন। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট। চিকেন, স্নেক, সোয়ান, ক্রোকোডাইল, ফ্রগ, এর মধ্যে কোন ওয়ার্ডটা আলাদা? দেখেন, সাপ, রাজহাঁস, ক্রোকোডাইল, কুমির, ফ্রগ, ব্যাং কই থাকে? পানিতে থাকে। আর চিকেন কই থাকে? পানিতে থাকে না, এই জন্য চিকেন ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, ডাটা সাফিসিয়েন্সি, ডাটা সাফিসিয়েন্সিতে কোশ্চেন থাকবে, স্টেটমেন্ট থাকবে, আপনি ব্যাখ্যা দিয়ে বোঝার চেষ্টা করবেন কোন ব্যাখ্যাটা আপনার দুইটা স্টেটমেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ, বা দুইটা স্টেটমেন্টকে যেটা ইনফার করে সাফিসিয়েন্টলি, মানে ব্যাখ্যাগুলোকে স্যাটিসফাই করে, দুইটা স্টেটমেন্টকে স্যাটিসফাই করে আপনার নিজের যে অপশনগুলো, সে চারটা অপশনগুলো দেখেন আগে। ওয়ান অ্যালোন ইজ সাফিসিয়েন্ট হোয়াইল টু অ্যালোন ইজ নট সাফিসিয়েন্ট, টু অ্যালোন ইজ সাফিসিয়েন্ট হোয়াইল ওয়ান অ্যালোন ইজ নট সাফিসিয়েন্ট, আইদার ওয়ান অর টু is sufficient, neither one nor two is sufficient, both one and two are sufficient। চারটা অপশনে চার রকম থাকতে পারে, নাও থাকতে পারে, কেউ বলতে পারে না। আচ্ছা, দেখেন, ইন হুইচ ইয়ার ওয়াজ রুহুল বর্ন, রুহুল কত সালে জন্মগ্রহণ করছে? আমরা জানি না প্রশ্ন। আচ্ছা, রুহুল জন্মগ্রহণ করার জন্য, রুহুল কত সালে জন্মগ্রহণ করছে সেটা বোঝার জন্য কি কি লাগবে? জন্মসাল লাগবে। আমরা এখানে দেখি জন্মসাল আছে নাকি। রুহুল at present is 25 years younger his mother, রুহুল বর্তমানে তার মায়ের চাইতে 25 বছর ছোট, তাহলে তার মায়ের বয়স কত? মায়ের বয়স জানতে হবে, অথবা তার মা কত সালে জন্মগ্রহণ করছে সেটা জানতে হবে। মনে করেন এটা 2025 সাল, হ্যাঁ, এটা 2025 সাল। যদি বলা থাকতো যে দিস ইজ দ্য ইয়ার অফ 2025 and রুহুল ইজ 25 years younger than his mother, তখন আমরা বলতে পারতাম যে রুহুলের জন্ম সাল হচ্ছে 2000 সাল, বলতে পারতাম। আচ্ছা, রুহুলস ব্রাদার হু ওয়াজ বর্ন ইন 1964, রুহুলের ভাই 1964 সালে জন্মগ্রহণ করছে। ইজ 35 ইয়ার্স ইয়ঙ্গার টু হিজ মাদার, এবার হয়তো হইতে পারে সে তার মায়ের চাইতে 35 বছর ছোট। তাইলে এখন কি করব? সে তার মায়ের চাইতে 35 বছর ছোট, কে? রুহুলের বড় ভাই। আচ্ছা, রুহুলের বড় ভাইয়ের সাথে রুহুলের কোনো সম্পর্ক আছে? দেওয়া হয়নি। আচ্ছা, না দেওয়া হোক, আমরা দেখি। তাহলে 1964 সাথে আপনি বা যেটা কাজ করতে পারেন, রুহুলের ভাই হলো তার মায়ের চেয়ে 35 বছর ছোট, আর রুহুল হলো তার মায়ের চাইতে 25 বছর ছোট, পার্থক্য কত? 10। তার মানে 1964 থেকে 10 বছর মাইনাস করেন, 1954, তাহলে রুহুল 1954 সালে জন্মগ্রহণ করছে। দ্যাট মিনস 1 এবং 2 এই দুটা ছাড়া আপনি এই তথ্য বের করতে পারবেন না। বললাম না, কারণ 1 দিয়ে পারবেন না কেন জানেন? কারণ বলতে চাইতে তার মায়ের চাইতে সে 25 বছরের ছোট। ডেটা সাফিসিয়েন্সি আসার মতো, খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে সবার অনেক প্রশ্ন। রুহুল এট প্রেজেন্ট ইজ 25 ইয়ার্স ইয়াঙ্গার টু হিজ মাদার, খেয়াল করেন ইয়াঙ্গারের পরে কিন্তু দেন বসে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইয়াঙ্গার টু, সিনিয়র টু, জুনিয়র টু, বুঝতে পারছেন কি বলছি? দেন বসে না কিন্তু, খেয়াল রাখবেন। ইয়াঙ্গার টু হিজ মাদার, তার মায়ের সাথে 25 বছরের ছোট, এবং রুহুলের বড় ভাই যে জন্মগ্রহণ করেছে 1964 সালে, সে তার মায়ের চাইতে 35 বছরের ছোট। তার মানে রুহুলের ভাই আগে জন্মগ্রহণ করছে, তাহলে রুহুলের ভাইয়ের সাথে রুহুলের পার্থক্য কত? 10 বছর। আর রুহুলের ভাইয়ের জন্মসাল কত? 1964। এই 10 বছর থেকে মাইনাস করে দিবেন 10। দ্যাট মিনস রুহুল ওয়াজ বর্ন ইন 1954। এই প্রশ্নটা ম্যাথমেটিক্যাল টাইপের প্রশ্ন,
এরকম প্রশ্ন যে আসবে ডাটা সাফিসিয়েন্সিতে নাও হতে পারে, অন্য টাইপের হতে পারে। ডাটা সাফিসিয়েন্সি না বুঝে থাকলে বলবেন, ডাটা সাফিসিয়েন্সি ইজ ভাইটাল। আফরা নামে একজন প্রশ্ন আছে, লজিক্যাল কোশ্চেন টাইপ সাচ এস হুইচ স্টেটমেন্ট রাইট অর রং, আইদার অর বোথ, এমন টাইপ, এইগুলো করার প্রসেসটা কি? এগুলো করার পর আমরা তো বলে ফেলছি, আমরা তো এইগুলো আলোচনা করতেছি আপু, আমরা এই টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করতেছি। হুইচ স্টেটমেন্ট ইজ রাইট রং, যেটা বোথ আর কারেক্ট, আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। দেখেন পাবেন, সমস্যা নেই। এগুলো করার প্রসেস হচ্ছে আপনার কোশ্চেনটা আপনাকে বুঝতে হবে কোশ্চেনে কি কি আছে, এবং যেই স্টেটমেন্টগুলো আছে সেটার সাথে আপনার কোশ্চেনের রিলেশনটাও দেখতে হবে। যেমন এখানে আমরা দেখছি, এখানেও কিন্তু আমরা সেটা আছে। আমরা এই আপনার প্রশ্নের উত্তরে আরেকটা প্রশ্ন আমরা পাবো সামনে, বুঝতে পারবেন হয়তোবা। দ্য টোটাল অফ দ্য এজেস অফ আমির, এটা অ্যারিথমেটিক রিজনিং। অ্যারিথমেটিক রিজনিং তো বুঝতেই পারতেছেন, এখানে ম্যাথ আর কিছু না। অ্যারিথমেটিক রিজনিং ম্যাথ আর কিছু না। তারপরে ভার্বাল ভেরিফিকেশন অফ ট্রুথ। ভেরিফিকেশন অফ ট্রুথ এটা একটা প্যাটার্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ অলওয়েজ ফাউন্ড ইন ব্রেভারি। ব্রেভারির মধ্যে সবসময় কি পাওয়া যায়? যারা সাহস, তার মধ্যে কি পাওয়া যায়? যারা সাহসী, তাদের মধ্যে কি পাওয়া যায়? তাদের মধ্যে সাহস পাওয়া যায়। কারেজ ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, নন ভার্বাল রিজনিং। নন ভার্বাল রিজনিংটা হচ্ছে পিকচার বেস কোশ্চেন। এগুলা সাধারণত ছবিতে থাকে, যেগুলা এই ধরনের কোশ্চেন গুলা সাধারণত নন ভার্বাল রিজনিং এ থাকে। এটা আমরা যাচ্ছি না, কারণ কি এখানে সবগুলো পিকচার টাইপের। যেমন আমরা একটা পিডিএফ দেখবো আপনাদের সাথে অ্যানালিটিক্যাল। আচ্ছা, এরপরে অ্যানালিটিক্যাল রিজনিং এর একটা অংশ আছে। এখানে যেই পিকচার বেস কোশ্চেনের মধ্যে অ্যানালিটিক্যাল রিজনিং এর একটা অংশ আছে। এর মধ্যে এই যে দেখেন এই ধরনের ছবি আছে। যেমন এখানে কয়টা প্রশ্নটা দেখেন, ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ স্ট্রেট লাইন রিকোয়ার্ড টু মেক দ্য গিভেন পিকচার। কয়টা স্ট্রেট লাইন আছে এই ছবিটা বানাইতে হলে আমার কয়টা স্ট্রেট লাইন লাগবে, এগুলো প্রশ্ন। অথবা এই সেট পিকচারের মধ্যে কয়টা ত্রিভুজ আছে, কয়টা স্কোয়ার আছে, কয়টা সার্কেল আছে, এই টাইপের প্রশ্ন। এগুলো আমরা বিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলো পড়লেই কভার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখন আমরা যেখানে যাব, এখন আমরা আপনাদের সাথে একটা পিডিএফ এর থেকে কিছু কোশ্চেন শেয়ার করব, তাহলে আমরা বুঝতে পারবো যে কি টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসে। আমরা এখান থেকে দুই তিনটার বেশি প্রশ্ন, যেমন আমরা এই প্রশ্নের অ্যান্সার সলভ করেছি, যে রিড দ্য ইনফরমেশন গিভেন বিলো অ্যান্সার দ্য কোশ্চেন, যে ফিজিক্স পরীক্ষা কবে হবে, আমরা এই প্রশ্নের অ্যান্সার এই আমাদের স্লাইডে করেছি। আচ্ছা, এটা দেখেন, সাজু সলভস 5 কোশ্চেন্স পার মিনিট অ্যান্ড স্টার্টস সলভিং 2 PM। সে 2টা বাজে যাত্রা শুরু করে, সে প্রতি মিনিটে 5টা কোশ্চেন সলভ করে। ফাইন। রাজু সলভ 6 কোশ্চেন পার মিনিট। রাজু প্রতি মিনিটে 6টা কোশ্চেন সলভ করে, সে শুরু করে 2টা 15 মিনিটে। আচ্ছা, শুরু করুক একই দিনে। হোয়েন উড দে হ্যাভ সলভ সেম নাম্বার অফ কোশ্চেন। কখন তারা একই কোশ্চেন সলভ করবে? পরীক্ষা দিতে গেছে দুই বন্ধু, হ্যাঁ, একজনে 2টা বাজে শুরু করেছে, আর একজনে 2টা 15 মিনিটে শুরু করেছে। একজনে হচ্ছে প্রতি মিনিটে 5টা কোশ্চেন সলভ করে, আর একজন হচ্ছে প্রতি মিনিটে 6টা কোশ্চেন সলভ করে। তাহলে আমরা দেখব যে প্রথম জন যে 2টা বাজে শুরু করে, সে 1 ঘন্টায় কয়টা পেজ সলভ করে? সে 1 ঘন্টায় 60 মিনিটে, সে মিনিটে 5টা প্রশ্ন সলভ করে, সে 60 মিনিটে সলভ করবে 3টা প্রশ্ন। 300 নাম্বার, 300টা প্রশ্ন, দ্যাট মিনস 1 থেকে 300। আচ্ছা, এটা কয় ঘন্টায়? এটা হলো আপনার 3টা পর্যন্ত। আচ্ছা, আর 3টা পর্যন্ত যে পরে শুরু করেছে, সে 45 মিনিট সময় পাবে। তখন এই 45 মিনিটে সে শেষ করবে হলো 270 নাম্বার প্রশ্ন। 45 × 6, 270 নাম্বার প্রশ্ন। ওকে, ফাইন। তারপরে আসেন 3টা 15 মিনিটে, সে কয়টা প্রশ্ন সলভ করবে? 3টা 15-তে 15 × 5, 15 × 5 কত হয়? 15 × 5 হলো 75, 375 নাম্বার প্রশ্ন সে সলভ করবে। আচ্ছা, তাহলে 3টা 15 মিনিটে এই যে সেকেন্ড পার্সন যে আছে রাজু, সে কয়টা সলভ করবে? সে হলো আপনার 6-15 90, না 6-15 90, 3টা কত মিনিটে? 3টা 15 মিনিটে না? আচ্ছা, 3টা 15 মিনিটে হলো 15 × 6, হ্যাঁ ঠিক আছে, 15 90। তাহলে কয়টা হলো? সে 375
আর সে হলো 270 প্লাস 90 360, 375 360 মিলতেছে না। তারপরে আসেন 3টা 30-এ আরো 15 মিনিট পরে কয়টা হবে, আরো 15 মিনিট পরে তারও 75টা হবে, আর তার হবে হচ্ছে 90। এবার হিসাব করেন কয়টা হয় দেখেন, 360 আর 90 450, 450 আর এখানে হচ্ছে 450। দ্যাট মিনস 3টা 30 মিনিটে তারা একই প্রশ্ন সলভ করবে। দেখছেন কত সময় লাগছে? এই ধরনের প্রশ্ন কিন্তু প্রিলিমিনারিতেও আসে। তারপরে এই অঙ্কটা দেখেন, আ কন্টেইনার হ্যাজ 75% মিল্ক এবং 25% ওয়াটার। 75% মিল্ক আলো আর হলো 25% আপনার ওয়াটার পাইলেন আপনি। এক্স হচ্ছে নাম্বার অফ লিটার্স। হ্যাঁ, আপনি এটা করলেন। আচ্ছা, এখন if I add 2 liters of water, যদি আমরা 2 লিটার ওয়াটার এখানে যোগ করি, যদি আমরা 2 লিটার ওয়াটার যোগ করি, দেন দেয়ার উইল বি ইকুয়াল অ্যামাউন্ট অফ মিল্ক এন্ড ওয়াটার। তাহলে ইকুয়াল অ্যামাউন্ট অফ মিল্ক এন্ড ওয়াটার হবে। তার মানে আমরা মনে করি যে এখানে x লিটার অফ মানে 1 লিটার ছিল দুধের পরিমাণ, যেহেতু দুধ আছে পানিও আছে, তার মানে এই পাত্রের মধ্যে 1 লিটার দুধ ছিল, দুধ আর পানি মিশ্রিত ছিল আর কি। মিশ্রিত দ্রবণের পরিমাণ 1 লিটার। তাহলে 75% অফ x প্লাস 2 ইকুয়াল টু কত হবে, 25% অফ x, তাই না? কি বলছে, ইফ আই অ্যাড 2 লিটার অফ ওয়াটার। আচ্ছা, ওয়াটার অ্যাড করতে হবে, সরি আমি মিল্ক অ্যাড করে ফেলছি। তার মানে 25% অফ x এর সাথে 2 লিটার অ্যাড করলে 75% অফ মিল্ক হবে, মানে দুটার পরিমাণ ইকুয়াল হবে। 75% মিল্ক আছে, 25% ওয়াটার আছে। আচ্ছা, যদি আমি 2 লিটার্স অফ ওয়াটার অ্যাড করি, 2 লিটার্স অফ ওয়াটার অ্যাড করি মানে কোথায়, মিশ্রণের মধ্যে 25% অফ x প্লাস 2 ইকুয়াল টু 75% অফ x হবে। x কোথা থেকে পাইলাম, x কে ধরে নিলাম অ্যামাউন্ট অফ মিক্সচার ইন দা পট। দেন এখান থেকে আপনি x এর ভ্যালু বের করবেন, এখান থেকে x এর ভ্যালু বের হলো 4। তাহলে বলছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মিল্ক প্রেজেন্ট ইন দ্য কন্টেইনার। কন্টেইনারে কি পরিমাণ মিল্ক আছে, 75% অফ x। 75% মানে কত, 3/4। 3/4 এর সাথে 4 গুণ করলে কত হয়, 3। 3 আছে, এই যে 3। এই হলো প্রশ্ন। দেখেন আমরা এই ধরনের প্রশ্ন দেখেছি অ্যালফাবেট আমাদের স্লাইডের মধ্যে। হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য গিভেন ফিগারস। এই গিভেন ফিগারে কয়টা ট্রায়াঙ্গেল আছে, কৌশলটা খেয়াল করেন। 1 2 3 4 5। ওকে ফাইন, 5টা আছে। আচ্ছা, এরপরে আসেন, এবার সিঙ্গেলে আসেন, আমরা আঁকি। আমাদের চিত্রটা এমনই ছিল, এটাকে 2 ভাগে ভাগ করেন। আছে না 2 ভাগে ভাগ, এই যে লাইনটা, এই লাইনটা ধরে আছে না, তার মানে 6 7 পাইলাম। আচ্ছা, গেল আমার অনেকগুলা চলে গেল। আচ্ছা, তারপরে আবার আসেন, এই লাইনটা আছে না, এই লাইনটা নিয়ে আমরা আলোচনা করছি, এই লাইনটা নিয়ে কিন্তু করিনি। এইখানে একটা লাইন আছে, এটা কিন্তু এই বরাবর, নাম্বার 8। এটা কিন্তু এই পাশে ত্রিভুজ হয়েছে, এই পাশে কিন্তু ত্রিভুজ হয় নাই। হ্যাঁ দেখেন, এই পাশটাতে ত্রিভুজ হয়েছে কিন্তু এই পাশটাতে কিন্তু হয় নাই। আচ্ছা, তারপরে আর কিছু পাবো, আরেকটা জিনিস বাদ গেছে না, কোনটা, এই যে এই পাশে, এটা দেখেন এইভাবে করার পরে কিন্তু এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে নাম্বার 9 আছে না অপশনে, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে ফাইন, তাহলে আমরা জানতে পারলাম না, সুন্দর, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, নাম্বার 5-এ আসেন, কারণ আমরা যে এটা করছি, এই যে পরীক্ষা কবে হবে এটা করছি। 5-এ দেখেন, হুইচ অফ দ্য নেক্সট লেটার ইজ গিভেন অ্যালফানিউমেরিক সিরিজ। অ্যালফানিউমেরিক সিরিজের মধ্যে পরে কি আসবে, অ্যালফানিউমেরিক সিরিজটা খেয়াল করেন, অ্যালফাবেট আছে এবং নাম্বারও আছে। দিস ইজ অ্যালফানিউমেরিক সিরিজ। এই সিরিজের মধ্যে পরের যে প্যাটার্ন, এই যে কোশ্চেন মার্কে কি বসবে সেটা হলো প্রশ্ন। বি ডি জি কে, তাহলে বি এর পরে সি নাই, বি এর পরে কি নাই বলেন তো। আচ্ছা, এটা সহজে করার জন্য আপনি কি করবেন, দেখেন আপনাকে কি বের করতে হবে পরে। আপনার এখানে আছে হলো 13, এরপরে কি, এরপরে আপনাকে অ্যালফাবেট বের করতে হবে। তার মানে অপশনে কিন্তু অ্যালফাবেট গুলো আছে, তার মানে আমি অ্যালফাবেট নিয়ে কথা বলি। আপনি এখন ABCD গুলো লিখে ফেলেন, খুব সহজ হবে। ABCD E F G H I J, আমি লিখে ফেলছি। হ্যাঁ, এই যেটা হয়তো অনেকে বুঝবেন না, আমি লিখে ফেললাম এটা আমার পাশে।
এবং সবচাইতে দুর্ভাগ্যের ব্যাপারে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি করার জন্য প্রচুর রাফ করার প্রয়োজন পড়ে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি তো, আমার এখানে বি আছে, আমার এখানে ডি আছে, আমার এখানে এরপর আছে জি, এরপর আছে হলো ইএফজি এইচ আই জে কে, তারপরে এল এম এন ও, এগুলো আমার দরকার। তারপরে আছে পি। আচ্ছা, জি এর পরে কে, এই যে কে, কয়টা কয়টা করে মিসিং দেখেন তো, এখানে একটা মিসিং, এখানে দুইটা মিসিং, এখানে কয়টা মিসিং, তিনটা মিসিং। তারপরে 4 নাম্বারটা মিস হবে, 4টা মিস হবে, 4টা মিস হওয়ার মানে এই কয়টা নাই থাকবে, এই কয়টা থাকবে না। দ্যাট ইজ পি ইজ দ্য অ্যান্সার। সুন্দর, পারতেন না পি? খুব সহজ না? আচ্ছা, এই প্যাটার্নে আবার আপনার ইয়েও থাকতে পারে, অ্যালফাবেটও থাকতে পারে। অ্যালফাবেট তো আছে, নিউমেরিক্যাল ভ্যালুও থাকতে পারে। মনে করেন আপনাকে বললো যে আমার এখানে পি এর সাথে সংখ্যা যেটা বসবে সেই সংখ্যাটা কি বসবে, 25, 23, 19, 13। 25-এর থেকে 2 চলে গেছে 23, 23 থেকে কত চলে গেছে 19, বলেন তো? 23 থেকে 4 চলে গেলে 19 থাকে, 19 থেকে কত চলে গেলে 13 থাকে, 19 থেকে 6 চলে গেলে 13 থাকে। তাহলে 13 থেকে 8 চলে যাবে, 13 থেকে 8 চলে গেলে কত থাকে, 5 থাকে। দ্যাট ইজ, যদি পরে নাম্বার থাকতো তাহলে এটা P5 হইতো। আমরা বুঝতে পেরেছি? এই ধরনের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, এই ধরনের। এই প্রশ্ন দেখেন 6 নাম্বার, খুব মজার প্রশ্ন। হাউ মেনি পিপল আর দেয়ার ইন দ্য গ্রুপ? এই গ্রুপে কয়জন লোক থাকবে? ইফ ইট ইজ নোন দ্যাট, যদি এটা আমরা জেনে থাকি যে হোয়াইল স্ট্যান্ডিং ইন আ সিঙ্গেল লাইন, যখন আমরা একটা স্ট্যান্ডিং অন এ সিঙ্গেল লাইন, একটা সিঙ্গেল লাইনে যখন দাঁড়াবো, এ এন্ড ই আর ইন দ্য ইন্ডস, এ আর ই হচ্ছে সর্বশেষে দাঁড়াবে। আচ্ছা, অ্যান্ড দেয়ার আর 3 পিপল ইন বিটুইন দ্যাম, এবং তাদের মাঝে 3জন লোক আছে। ও বাহ, খুব ভালো। তাদের মাঝে 3জন যদি লোক থাকে এবং তারা যদি 2জন দুই পাশে দাঁড়ায় থাকে, তাহলে কতজন লোক হবে? 3 আর 2 যোগ করলে 5। এটা অ্যান্সার। সহজ প্রশ্ন। আচ্ছা, তারপরে আসেন, মজা লাগতেছে, এটা মজা। অ্যাজিউমিং দ্য গিভেন স্টেটমেন্ট, এরকম কোশ্চেনে মনে হয় প্রশ্ন সমস্যা থাকে আপনাদের। অ্যাজিউমিং দ্য গিভেন স্টেটমেন্ট টু বি ট্রু, সিলেক্ট ইনফারেন্স। আমরা বলেছি ইনফারেন্সের জায়গায় আমরা ওখানে অ্যাজাম্পশন পেয়েছিলাম। আচ্ছা, সিলেক্ট ইনফারেন্স অ্যাজ ওয়ান অফ দ্য অপশনস। আচ্ছা, স্টেটমেন্ট হচ্ছে অরুণ উইল গো টু পার্ক অন ইভেন্ট ডেটস। এবার বলেন, হোয়াট ইজ ইভেন্ট ডেটস? ইভেন্ট ডেটস মানে কি? ইভেন্ট ডেটস মানে হলো সে জোর সংখ্যাগুলোতে পার্কে যেত, জোর তারিখ। ঠিক আছে, সে জোর তারিখগুলোতে কোথায় যেত? পার্কে যেত। আচ্ছা, অরুণ উইল গো টু দ্য পার্ক লাস্ট ডে অফ ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি লাস্টের দিনে সে পার্কে যাবে। এটা হলো সিদ্ধান্ত। যাবে ফেব্রুয়ারি লাস্টের দিনে। ফেব্রুয়ারি লাস্টের দিনে কয় তারিখ হয়? 28-এ হতে পারে, 29-এ হইতে পারে, পারে না? তাহলে 28 বা 29 হইলে এখন আমি আমার অ্যান্সার কি বলেন? তাহলে অরুণ কি যাবে? এটা অ্যান্সার। তাহলে ফেব্রুয়ারি বলতেছে যে সে ফেব্রুয়ারি লাস্টের দিনে পার্কে যাবে, তো ফেব্রুয়ারি লাস্টের দিন তো 28 হবে না 29 হবে, আমরা তো জানি না। আনসার্টেন, এটা অনিশ্চিত। সে যাবে কি যাবে না আমরা কিন্তু বলতে পারতেছি না। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন সার্কেলে দেখেন, আমরা পিকচারাল ডেসক্রিপশন পাইছি না, ওই যে নন ভার্বাল রিজনিং এ সবার লাস্টে যে প্যাটার্নটা ছিল নন ভার্বাল রিজনিং এ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ সার্কেলস দ্যাট আর আউটসাইড দ্য রেক্টেঙ্গেল? এখানে রেক্টেঙ্গেল একটা আছে, বুঝতে পারতেছেন, দিস ইজ দ্য রেক্টেঙ্গেল। এই রেক্টেঙ্গেলের ভিতরে এবং বাইরে যে সার্কেলগুলো আছে, টু দ্য নাম্বার সার্কেলস হুইচ আর ইনসাইড দ্য রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেলের বাইরে এবং ভিতরে যে সার্কেলগুলো আছে, রেক্টেঙ্গেলের ভিতরে এবং বাইরে যে সার্কেলগুলো আছে, সেই সার্কেলগুলোর পার্থক্য কত? বাইরে কয়টা সার্কেল আছে? 1, 2, 3, 4, এটা হলো বাইরে সার্কেল। আচ্ছা, ভিতরে কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। 7 থেকে 4 মাইনাস করেন, 3 ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছেন? খুব সহজ প্রশ্ন না? এই ধরনের কিছু সহজ প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে। 9 নাম্বারে আসেন, নাম্বার 9।
নাম্বার 9 is given below a statement followed by two inference. একটা স্টেটমেন্ট আছে, দুটো ইনফারেন্স আছে। Choose the inference that can be inferred from the given statement by selecting the right option. Okay, statement হচ্ছে due to the pandemic, due to the rapid increase in the pandemic, most of the states are locked down. প্যান্ডেমিকের কারণে বেশিরভাগ স্টেট গুলাতেই লকডাউন চলছিল। এটা হলো স্টেটমেন্ট। ওকে, এবার ইনফারেন্সে আসেন। দ্য প্যান্ডেমিক ইজ ডেঞ্জারাস, মহামারীগুলা খুব বিপজ্জনক হয়ে থাকে। তারপরে প্যান্ডেমিক উইল স্প্রেড র্যাপিডলি, এবং প্যান্ডেমিক খুব দ্রুত ছড়ায়। প্যান্ডেমিক খুব দ্রুত ছড়ায়, তার মানে এই দুইটাই কিন্তু সঠিক, এই দুইটাই কিন্তু সঠিক এই বাক্যটাকে বোঝানোর জন্য। যেহেতু দ্রুত ছড়ায় এই কারণে লকডাউন হয়েছে, এবং প্যান্ডেমিক গুলা বিপজ্জনক এই কারণে সবগুলাতে এরকম লকডাউন দেওয়া হয়েছে। দ্যাট মিনস বোথ ইনফারেন্স 1 and 2 ফলো, দুইটাই ইনফারেন্স সঠিক। ঠিক আছে, এরকম আরেকটা প্রশ্ন আছে। আমরা এই ধরনের প্রশ্নে এরকম আরেকটা প্রশ্ন আছে। আমরা যেহেতু এই টাইপের স্টেটমেন্ট এন্ড ইনফারেন্সের প্রশ্ন করে ফেলছি, ওইটা আর দেখবো না। আশা করি আমরা এই ক্লাসের মাধ্যমে আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কি কি টাইপের প্রশ্ন হয়ে থাকে। আর আমরা আপনাদেরকে তো ডেফিনেটলি স্লাইডটা দিয়ে দেবো, এই ভিডিওটা থাকবে, আপনারা প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে। বিগত বছরের প্রশ্নগুলো দেখবেন, বিসিএস এর প্রশ্নগুলো সলভ করবেন, বিসিএস এর মানসিক দক্ষতা। আর মানসিক দক্ষতার প্রশ্ন ডেফিনেটলি ইংরেজিতে আসবে, বাংলায় আসবে না। তো যেহেতু আমরা ধরে নিতে পারি যে আর টাইম কনজিউম হবে, সবচেয়ে বড় বিষয় হলো টাইম। এখানে সবচেয়ে বড় বিষয় হলো টাইম। এখানে আমি আপনাকে একটা টিপস দিতে পারি, সেটা হলো সবার আগে হলো ছোট ছোট প্রশ্নগুলোর অ্যান্সার আগে করবেন। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রে ছোট ছোট কোশ্চেনগুলোর অ্যান্সার আগে করবেন, বেছে বেছে ছোট ছোট কোশ্চেন বের করবেন, বাকিগুলো পরে করবেন, বড় কোশ্চেনগুলো পরে করবেন। আবার খেয়াল রাখবেন, কখনো কখনো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির মধ্যে কোনো কোশ্চেনের মার্কস বেশি থাকে, এটা একটু নজরে রাখবেন। দেখা গেল যে সেম একটা প্রশ্নের মধ্যে নাম্বার হচ্ছে 3 আর একটা কোশ্চেনের নাম্বার হচ্ছে 1, আপনি 3 নাম্বার কোশ্চেন যেটাতে আছে ওটার জন্য সময় বেশি ব্যয় করবেন, ওটাতে সময় দিবেন। আর 1 নাম্বারটার জন্য পরে চিন্তা করবেন। আর আগে হলো শর্ট কোশ্চেন খুঁজে বের করবেন, যেমন সিরিজের কোশ্চেন খুঁজে বের করবেন, নাম্বার আছে, অ্যালফানিউমেরিকের সিরিজ যেগুলো আছে সেগুলো খুঁজে বের করবেন, সম্পর্কগুলো যেখানে আছে খুঁজে বের করবেন। আপনার মধ্যে যদি এই ধরনের নন ভার্বাল রিজনিং এর সমস্যা থাকে তাহলে এটা পরে করবেন, এটা রেখে দিবেন আর কি। ঠিক আছে, দেখা যায় এমনও হতে পারে 2-3টা অ্যানালজিও থাকতে পারে, 2-3টা অ্যানালজি দিয়েও অ্যানালিটিক্যাল রিজনিং থাকতে পারে। তো বুঝতেই পারতেছেন অ্যানালিটিক্যাল রিজনিং এ আমরা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আজকের ক্লাসে যা দেখলাম, যে আমরা ইংরেজিতে যতগুলো কোশ্চেন পড়ছি সেগুলো অ্যানালিটিক্যাল রিজনিং এর মধ্যে আসতে পারে। আমরা তো অনেক সময় পেয়ার অফ ওয়ার্ডস পড়ি, সিনোনিম অ্যান্টোনিম পড়ি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়ি, এগুলোও কিন্তু এর মাঝখানে আসতে পারে। তারপরে আমরা যে ম্যাথমেটিক্স করি, ম্যাথমেটিক্যাল রিজনিং এর মধ্যে এগুলো থাকতে পারে। আর বাকি যেগুলো আছে, যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, বিভিন্ন প্যাটার্নগুলো নিয়ে, ক্যাটাগরিগুলো নিয়ে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই স্লাইড তো ভিডিও তো থাকবেই, আপনারা দেখবেন। আর হচ্ছে এই পিডিএফটা আপনাদেরকে আমরা সরবরাহ করে দিব না, কোনো সমস্যা নেই। এখানে এটা সলভ করতে পারলে ভালো হবে, আমরা একটা পিডিএফ পেজ সলভ করতে পারলে ভালো হবে এটা। আর যদি কেউ বিগত বছরের ম্যাথের বা বিগত বছরের ব্যাংকের এবং বিসিএস এর গুলো সলভ করে ফেলতে পারেন, আমার মনে হয় না খুব একটা কষ্ট হবে। আর যেটা কথা বললেন, যেগুলো বড় টাইপের কোশ্চেন, এগুলো তিনি সময় নষ্ট করবেন না, খুবই আবারও বলতেছি, যেগুলো বড় টাইপের কোশ্চেন সেগুলো পরে করবেন, সেগুলোর জন্য সময় নষ্ট করবেন না। আর খেয়াল করেন, ম্যাথমেটিক্স, ইংরেজি, বাংলা কোশ্চেনের প্যাটার্ন কিন্তু বদলায় নাই। ম্যাথমেটিক্স, ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞানের কিছু কোশ্চেন, আইসিটি কোশ্চেনের প্যাটার্ন কিন্তু বদলায় নাই। সো আপনি এগুলোর জন্য প্রিপারেশন নিয়ে থাকলে, ম্যাথমেটিক্সের, ইংরেজির, বাংলার, আইসিটি প্রিপারেশন নিয়ে থাকলে ওগুলো খুব ভালো করে পড়েন। এগুলো নিয়ে ভাববেন না, যেটা কমন পড়বে না সেটা আপনার জন্য কমন পড়বে না, আরেকজনের জন্য পড়বে না। সো এটা নিয়ে চিন্তা করবেন না, ঠিক আছে? তাহলে আজকে আমরা যাচ্ছি, অনেক কষ্ট দিলাম আপনাদেরকে, আমাদের সাথে ক্লাসে ছিলেন। আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে, এবং এনি কাইন্ড অফ কোশ্চেন থাকলে আমাদেরকে মেসেঞ্জারে জানাবেন, আমাকে বিশেষ করে। ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।